ভালো। আচ্ছা, একটু সময় নিলাম সবাই জয়েন হওয়ার জন্য। আবার কেউ রাগ করেন না। আচ্ছা, আমরা লাইভে চলে গেছি। আমাদের ক্লাসটা যেহেতু আজকে সবার জন্য ফ্রি, সেজন্য আপনারা চাইলে আজকের ক্লাসের লিঙ্কটা সবার সাথে শেয়ার করতে পারেন। যদি চায় কেউ ক্লাসটা করতে, নির্দ্বিধায় করতে পারবে। আশা করি এই একটা ক্লাস করেই এই হাউ ডু আই লাভ দি কবিতাটার খুঁটিনাটি থেকে শুরু করে সবকিছু জানতে পারবে। বুঝতে পারছেন? আমার কথা শোনা যায়? একটু লাইভে চেক করেন তো কথা শোনা যায় কিনা। আর লাইভের মধ্যে আপনারা আপনাদের বন্ধুদের মেনশন করে দিতে পারেন। যারা লাইভে দেখতেছেন বা যারা মিটে আছেন, একটু কষ্ট করে আপনাদের বন্ধুদের যদি মেনশন করে দেন, আশা করি হচ্ছে তারাও ক্লাসটা করে উপকৃত হবে। ঠিক আছে? ওকে। আমরা কি মেনশন করবো? আমাদের যে পেজ আছে, দ্য ডিউবিজি গ্রুপ, সেই পেজের মধ্যে দেওয়া হয়েছে। আর যদি আপনারা সেটা খুঁজে না পান, আমি বুমায়ের আপুকে বলবো একটু, বা যারা আমাদের গ্রুপের মধ্যে আছেন, আপনারা যদি একটু কষ্ট করে লিঙ্কটা সবার সাথে শেয়ার করেন। আমি একটা গ্রুপে দিয়ে রাখছি, নভেম্বর মাসের গ্রুপে, বাকি গ্রুপগুলোতে একটু কষ্ট করে সবাই দিয়ে দেন। আচ্ছা, আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন? একটা কবিতা, ছোট্ট একটা কবিতা, মাত্র 14 লাইনের। কিন্তু এই 14 লাইনের মধ্যে মধ্যে এত কিছু আছে যেটা আমরা ভাবতে পারি না। তো এই জন্য বলি যে বেসিক বেসিক জিনিসগুলো যদি আমরা না জানি, পরীক্ষায় আমাদের যত ধরনের সমস্যাগুলো হয় এই বেসিক জিনিসগুলো না জানার কারণে। ছোট্ট একটা কবিতাতে দেখবেন কতগুলো বেসিক জিনিস উঠে উঠে আসবে। আচ্ছা, এই কবিতাটা এখন পর্যন্ত নিজেরা বা কোথাও ক্লাস করেছেন? হাউ ডু আই লাভ দি? কেউ করেন নাই? যারা লাইভে আছেন কমেন্ট করে জানাইতে পারেন। পড়ানো হয়নি কোথাও? গুড। আচ্ছা, আমার হাতের লেখা খুব একটা ভালো না। যদি কোথাও বুঝতে না পারেন আমাকে একটু জানাবেন। ঠিক আছে? আমাদের এই যে কবিতাটা হাউ ডু আই লাভ দি, এই কবিতাটার রাইটার হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এটা এনাকে সংক্ষেপে বলা হয় ইভি ব্রাউনিং। যদি ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটা কেউ করেন, এমন ছোট ছোট বিষয়গুলো জানতে পারবেন যেগুলো পরবর্তীতে আপনাদের ফাইনাল এক্সাম গুলোতে কাজে লাগবে। তাহলে এনাকে সংক্ষেপে কি বলা হয়? ইভি ব্রাউনিং। এবং ওনার যদি জন্ম মৃত্যু আমরা চিন্তা করি, তাহলে উনি জন্মগ্রহণ করেছেন 1806 সালে এবং মৃত্যুবরণ করেছেন কবে? 1861 সালে। এখন আমাদের একটা বেসিক জিনিস এখানে জানতে হবে, 1806 থেকে 1861 আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কোন এজের মধ্যে পড়তেছে এগুলো? কোনটা হবে সঠিক করে বলেন।
এগুলো হচ্ছে বেসিক, এগুলো ক্লিয়ার থাকা উচিত। ভিক্টোরিয়ান এজ কেন? ভিক্টোরিয়ান এজের যে সময়কালটা সেটা যদি আমরা চিন্তা করি, সেই সময়কালটা আসবে 37 বা 1832 থেকে 1901 সাল পর্যন্ত। এই সময়কালটাকে ভিক্টোরিয়ান এজ বলা হয়। ভিক্টোরিয়ান এজ কেন? কুইন ভিক্টোরিয়ার নামে মূলত এই এজটা নামকরণ করা হয়। কুইন ভিক্টোরিয়া 1837 সালে ইংল্যান্ডের ক্ষমতায় বসে এবং আর 1901 সালে তিনি মৃত্যুবরণের মাধ্যমে তার ক্ষমতার অবসান হয়। ক্লিয়ার? রোমান্টিক এজ কেন হবে না? কারণ আমাদের রোমান্টিক এজের ডিউরেশনটা জানতে হবে। রোমান্টিক এজ, রোমান্টিক এজের সময়কালটা কত? আমরা জানি রোমান্টিক এজ হচ্ছে 1798 থেকে 1832 সাল পর্যন্ত। এখন আমি বলি, আর 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় রোমান্টিক এজ। তাহলে আমরা যদি খেয়াল করি ইবি ব্রাউনিং এর জন্মসালটা 1806 থেকে 1861, তাই না? তাহলে একটা বিষয় চিন্তা করেন যে উনি যখন 1806 সালে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সাথে সাথে কি উনি লেখক বা পরিচিতি হিসেবে চিন্তা পাই মানে প্রকাশ পাইছে সবার সামনে? অবশ্যই না। তাহলে ওনার যে লেখা, ওনার যে লেখালেখি, এগুলো মূলত প্রকাশ পায় কিন্তু ভিক্টোরিয়ান এজে। তো এই জন্য যদি খেয়াল করেন 1832 সালের পরেই মূলত ওনার লেখাগুলো পরিচিতি পায়, বা উনি বেশিরভাগ লেখাগুলোই আমাদের ভিক্টোরিয়ান এজের মধ্যে প্রকাশ হয়। তো এই জন্য 1806 থেকে 1861 এই সময়কালটা যদি খেয়াল করেন, অর্থাৎ এই 6 থেকে 32, এখানে কত বছর? 28 বছরের মতো। এই 28 বছরে উনি মনে করেন যে যুবক বা যুবতী থেকে ধীরে ধীরে বড় হয়েছে, তারপর লেখালেখি হয়তো দুই একটা লেখা রোমান্টিক এজের মধ্যে পড়েছে, কিন্তু ওনাকে মূলত বলা হয় ভিক্টোরিয়ান এজের পয়েট। ক্লিয়ার? এখন এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, এনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা উচিত। এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর গুরুত্বপূর্ণ একটা ব্রিফ কোশ্চেন আসার মতো, যেমন এবছর যে পরীক্ষা হলো, এবছর মূলত এসেছে যে এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর হাজবেন্ড, ওনার নাম হচ্ছে রবার্ট ব্রাউনিং, উনিও একজন লেখক, এবং ওনার লেখা কবিতা আমাদের ফার্স্ট ইয়ারে আছে। বলতে পারবেন সেই কবিতাটার নাম কি? দা প্যাট্রিয়ট। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। তো এই দা প্যাট্রিয়ট কবিতার লেখক রবার্ট ব্রাউনিং, ওনার হাজবেন্ড, এই রবার্ট ব্রাউনিং এবং এলিজাবেথ ব্র্যাড ব্রাউনিং, এরা বিয়ের পরে কোথায় অবস্থান করেছিল? এটা একটা ব্রিফ প্রশ্ন এসেছে এবার। প্রশ্ন খেয়াল করেছিলেন? কোথায় অবস্থান করেছিল? বলতে পারবেন কেউ? ইতালির ফ্লোরেন্সে। ইতালির ফ্লোরেন্সে তারা অবস্থান করেছিল। তো এই এলিজাবেথ ব্র্যাড ব্রাউনিং সম্পর্কে সংক্ষিপ্ত একটা নাম, মূলত প্রশ্ন অনেক সময় পরীক্ষায় চলে আসে। তো এনার নিকনেম কি? নেম, নিকনেম মানে কি? ডাক নাম। নিকনেম হচ্ছে বা, বি এ। মনে থাকবে? এই ছোট্ট তথ্যটা আপনাদের মাথায় রাখতে হবে। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এত কথার মাঝে আপনারা কি বুঝলেন? আমাদের এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ইনি কি মহিলা নাকি পুরুষ? ইনি একজন ফিমেল রাইটার। ওকে। তাহলে ওনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হচ্ছে ভিক্টোরিয়ান এজের একজন মহিলা বা নারী সাহিত্যিক। ঠিক আছে? তিনি বিখ্যাত কবি। ওনার যে হাজবেন্ড রবার্ট ব্রাউনিং, এই ওনার হাজবেন্ড রবার্ট ব্রাউনিং এর স্ত্রী, এটা ওনার একটা দ্বিতীয় পরিচয়। এবং এই রবার্ট ব্রাউনিং এর সাথে ইবি ব্রাউনিং এর যে সম্পর্কটা, তাদের যে প্রেম, তাদের যে বিবাহের কাহিনী, এই সাহিত্য এবং ইতিহাসের পাতায় অবিস্মরণীয় ভাবে মূলত উল্লেখ করে রাখা হয়েছে। সম্পূর্ণ তাদের গল্পগুলো সুন্দরভাবে স্থান পেয়েছে আমাদের মাঝে। ওকে। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু আমরা পড়লাম
ওকে, আমরা তাহলে পরবর্তী বিষয়ে দেখি। ওনার জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছু জিনিস জানলাম, তাই না? এবার আমরা এই কবিতাটা সম্পর্কে একটু জানবো। ওনার লেখা যে কবিতাটা, সেই কবিতাটা সম্পর্কে একটু পড়াশোনা করব। হাউ ডু আই লাভ দি, এই হাউ ডু আই লাভ দি কবিতার লেখক কে? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, মনে রাখতে হবে। তাহলে এই কবিতার লেখক হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। কত সালে জন্মগ্রহণ করে, কত সালে মৃত্যুবরণ করে? 1806 থেকে 1861। যারা লাইভে দেখতেছেন আপনাদের অনুরোধ করব কমেন্টে অ্যানসার গুলো দেওয়ার, তাতে আপনাদের রিভিশন হয়ে যাবে। আর যারা হচ্ছে খাতা কলম নিয়ে বসেন নাই, অনুরোধ করব খাতা কলম নিয়ে বসেন, তাহলে ক্লাসে মনোযোগ থাকবে। ঠিক আছে, এবার আমরা কবিতাটায় আসি। এই কবিতাটা মূলত হচ্ছে যে আরেকটা নাম আছে, যেটাকে আমরা সাবটাইটেল বলবো। যেমন সনেট 18 কবিতার সাবটাইটেল কি? Shall I compare thee to a summer's day? তাহলে এই কবিতাটার এটা হচ্ছে সাবটাইটেল, আর এটার মূল টাইটেল হচ্ছে বা অন্য আরেকটা নাম হচ্ছে, এটা ওইভাবে আসে না, সাবটাইটেল বলে আসে না, এটার বলা হয় যে অন্য আরেকটা নাম কি, সেটা হচ্ছে সনেট 43। কত নাম্বার সনেট? সনেট 43। এরপরে যে তথ্যটা দিব সেটা হচ্ছে ইবি ব্রাউনিং এর লেখা, ইবি ব্রাউনিং এভাবে লিখলাম। ইবি ব্রাউনিং এর লেখা সর্বমোট সনেট হচ্ছে 44টা। এই 44টা সনেটের মধ্যে 43 নম্বর সনেট হচ্ছে হাউ ডু আই লাভ দি। ওকে, এবং এই যে হাউ ডু আই লাভ দি এই কবিতাটা লেখা হয়েছে কবে? রিটেন ইন 1845, 1845 সালে। ওকে, মনে থাকবে। এবং এটা পাবলিশড হয় 1850, 1850 সালে। কোন কাব্যগ্রন্থে? এই যে 44টা সনেট ছিল, এই 44টা সনেটের একসাথে নামকরণ করা হয়েছিল পর্তুগিজ, কি নাম? আমরা এখানে বলতে পারি, বানান কি ঠিক আছে? জি ইউ ই হওয়ার কথা এটা, জি ইউ ই এস ই। দেখা যায় সাইডে বোর্ড দেখা যায়। ওকে, পর্তুগিজ, এই সনেট ফ্রম পর্তুগিজ, এই কাব্যগ্রন্থের মধ্যে 1850 সালে হাউ ডু আই লাভ দি কবিতাটা পাবলিশ করা হয়েছে। ওকে, তাহলে এই হাউ ডু আই লাভ দি কবিতাটা কি ধরনের কবিতা? লাইন আছে 14টা, 14টা লাইন আছে। এইখানে আবার যদি আমরা খেয়াল করি, অক্টেভ আছে, সিস্টেট আছে, তাহলে আমরা এটাকে কি বলবো? এটা কোন ধরনের কবিতা? এটা জানরা কি? বলেন, এটা জানরা কি? কোন সনেট? লিরিক ঠিক আছে, লিরিকও হবে পেট্রা গান সনেট। এটাই, এটাই তো শুনতে চাচ্ছিলাম। এখন বলতে পারবেন প্যাট্রাসন সনেটের রাইম স্কিমটা কি? এ বি এ, এ বি বি এ, সি ডি, সি ডি, সি ডি, শেষ নাকি আরো কিছু আছে? ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। একটু পেজ নাম্বারটা বলেন তো, কত পৃষ্ঠায়?
পেয়েছেন আপু? আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের? তাহলে কেন পাবেন না? কোন বই কিনছেন বলেন? দেখেন, আমাদের এই কবিতাটার রাইম স্কিম পরে জানি, আমরা আগে জানবো প্যাট্রার্সন সনেটের রাইম স্কিমটা কি। বলেন তো, আর কেউ বলেন রাইম স্কিম কি হবে? বলে ফেলেন। এ বি বি এ সিডি 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 হয়েছে? আপনি যেটা বললেন। আপনি সনেটের ডেফিনেশনটা আপনার মনে আছে? হোয়াট ইজ সনেট? বলেন, হোয়াট ইজ সনেট মনে আছে? খোলামেলা বলেন, সমস্যা নেই তো। আমি তো আপনাদের এখানে টিচার না যে না বললে আপনাদের ধরে মারবো পিটবো, এরকম তো না, তাই না? আর আপনাদের বড় ভাইয়ের মতো প্রশ্ন করতেছি, না পারলে আমি বলে দিব, বুঝাই দিব। এখন আপনার সমস্যা যদি আপনি না বলেন যে ভাইয়া আমার এই জায়গায় সমস্যা, আমি এখানে বুঝি নাই, আপনি যদি আমাকে না বলেন, আপনি শিখতে পারবেন? অবশ্যই পারবেন না। আমাকে যদি বলেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি না, আমাকে একটু বুঝাই দিবেন, তাহলে কিন্তু আমি বুঝাই দিতে পারি, তাই না? আচ্ছা, তো আমাদের এই ক্লাসগুলো কিন্তু সবগুলো হয়ে গেছে। আমাদের আগের ক্লাসগুলো করেছেন এমন কারা কারা আছেন? একটু হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা, লাইভের মিডিয়ার কথাগুলো মনে হয় লাইভে শোনা যায় না, আমি একটু সেই ব্যবস্থা করে দিই, তাহলে অনেকে আসলে বুঝতে পারবে না যে আসলে হচ্ছে কি। ওকে, আশা করি এখন সবাই দেখতে পাবে, শুনতে পাবে। সনেট এর ডেফিনেশন হুমায়রা বৃষ্টি আপু আছে? জি ভাইয়া। একটু বলেন তো, হোয়াট ইজ সনেট? ভাই আমি বলবো। Sonnet is a 14 line. Sonnet is a lyric poem of 14 lines and iambic pentameter. শেষ? আচ্ছা, আরেকজন আপু বলতে চাইলেন, আপনি বলেন। আমি বলি। জি সনেট বলেন। ইজ এ কে বলতে চাই? Sonnet is a 14-line lyric poem in iambic pentameter with a special arrangement of the rhymes. অফ দ্য রাইমস, গুড। যেভাবে পড়াইছিলাম সেভাবে বলতে পারছেন, যে জিনিসটা আমার ভালো লাগছে। হুমায়রা আপু কি অবস্থা, আজকে এরকম অবস্থা কেন? পরীক্ষাটা আমাদের এটা ছিল। মনে নেই কেন? আচ্ছা, যারা এই ডেফিনেশনটা জানেন না, আমার এই সনেটের এই ডেফিনেশনটা খুব ভালো লাগে। এটা আপনাদের কিছুদিন পরে একটা বই বের হবে, সনেট সেট সাজেশন। সেই সেট সাজেশনের মধ্যেই সনেট 18 কবিতাটার এখানেই মূলত ডেফিনেশনটা আছে। আ সনেট ইজ আ 14 ভাইয়া লাইন। সেট সাজেশনটা কি আপনারা দিবেন? না, সেট সাজেশন আপনাদের লাইব্রেরি থেকে নিতে হবে। আপনারা আমাদের জন্য বানাবেন না? যদি আপনারা বলেন তাহলে আমরা একটা বই বানাইতে পারি, সে বই থাকলে অবশ্য সেট সাজেশন লাগবে না। In iambic pentameter কি লিখছি? A sonnet is a 14 line lyric poem in iambic pentameter. নোট খাতা লিখে নিচ্ছেন? খাতায় লিখতেছেন কি? জি ভাইয়া। স্পেশাল arrangement স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য রাইমস, এই সাইডে লিখলাম।
অফ দ্য রাইমস। এখন আমি ডেফিনেশনটা বুঝাই দিই, বোঝা যায় লেখা? ভাইয়া বোর্ডের নিচে দেখা যায় না, কোন দিকে? নিচের দিকে। এখন যায়? একদম নিচে। ও নিচে, এখন ঠিক আছে। ওকে। এখন দেখেন, আর সনেট, একটা সনেট কি জিনিস? একটা সনেট হচ্ছে বলছে 14 লাইন অর্থাৎ 14 লাইন বিশিষ্ট একটা কবিতা হতে হবে। কোন ধরনের কবিতা? এখানে বলছে লিরিক পোয়েম। লিরিক জিনিসটা কি? লিরিক অর্থ কি? গীতি। আমরা যখন গান শুনি বা গান করি, গানের মধ্যে কিছু লাইন থাকে না ছন্দ দিয়ে? রিপ্লাই করবেন, থাকে? জি ভাইয়া। তো এই যে গান বা গীতি বা গান হিসেবে যে কবিতাগুলো আলোচনা করা যায় সেগুলোকে লিরিক পোয়েম বলা হয়। অর্থাৎ লিরিক মানে গানের লাইন, লাইনের মতো করে সুন্দর গুচ্ছিত ছন্দ দ্বারা থাকবে এবং সেটা কবিতা আকারে থাকলে সেটাকে বলা হয় লিরিক পোয়েম। ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে দেওয়া আছে যেটা আইএমপিক পেন্টামিটার। এখন এই আইএমপিক পেন্টামিটার বুঝতে গেলে পুরো একটা ক্লাস লাগবে। তারপর আমি এই কবিতাটা যখন আমরা পড়বো, এই কবিতাটার লাইন প্রথম দুই একটা লাইন আমি বুঝাই দিব, তখন আইএমপিক পেন্টামিটার জিনিসটা এনে দিব আপনাদের কাছে, ঠিক আছে? এবং পরে বলতেছে উইথ আ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য রাইমস। এখানে এমন রাইম অর্থ হচ্ছে ছন্দ, ছন্দের মিল। তো এই যে রাইমসকে আমি নিচে যেমন একটা লিখতেছিলাম, এরকম একটা ছন্দের মিল থাকবে। বাংলা গান বা বাংলা কবিতায় যখন আমরা কবিতা কেউ লেখার চেষ্টা করি, ছন্দ মেলানোর চেষ্টা করি না শেষ লাইনটার সাথে, শেষ ওয়ার্ডটার সাথে করি? হ্যাঁ। জি। তো ঠিক ওই রকম একটা ছন্দ থাকবে, ছন্দের মিল থাকবে। যদি আমরা এই কবিতাটা খেয়াল করব, যখন একটু মনোযোগ দিবেন তাহলেই হবে। আমরা যখন কবিতাটা যাব তখন বুঝতে পারবেন। তো এখন এদিকে ফিরে আসি। আমি বলেছিলাম এখন একটা জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে, সনেট। সনেট মূলত কয় ধরনের? সনেট অনেক ধরনের আছে। প্রধানত যদি আমরা চিন্তা করি, প্রধানত হচ্ছে আমরা দুই ধরনের চিন্তা করতে পারি। একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট। শুরুর দিকের ক্লাসগুলো যারা করছেন এই বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। যাদের বুঝতে সমস্যা হচ্ছে একটু জানাবেন। আমাদের সনেট মূলত বলছি দুই ধরনের বা তিন ধরনের বলতে পারেন। একটা হচ্ছে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট, যে সনেটটার ফাদার হচ্ছে বা জনক হচ্ছে কে? উইলিয়াম শেক্সপিয়ার। আরেকটা সনেটের কথা বলি যেটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেট্রার্সন সনেট। এই পেট্রার্সন সনেটটা কি জিনিস? কে এর জনক কে? এ হচ্ছে পেট্রাক, ইটালিয়ান কবি পেট্রাক যে ছিল। নাম শুনেছেন পেট্রাকের? জি ভাইয়া। আমরা একটা বাংলা কবিতা পড়েছিলাম, আপনারা পড়ছেন কিনা জানি না, কপোতাক্ষ নদ, মনে পড়ে? মাইকেল মধুসূদন দত্তের লেখা। সেখানে আমরা শুনেছিলাম বা জেনেছিলাম যে আমাদের সনেটের জনক হচ্ছে পেট্রাক এবং বাংলা সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, মনে পড়ে? জি ভাই, আমাদের বাড়ির পাশে বাসা ওনার। এবং সেই কবিতার ব্যাখ্যার মধ্যে কিছু কথা লেখা ছিল, অষ্টক, ষষ্ঠক এবং অষ্টকের মধ্যে এইরকম ছিল, ক খ খ ক, ক খ খ ক। দেখেছিলেন এরকম, মনে পড়ে? জি ভাইয়া। তখন আমরা এইসব কিছুই বুঝতাম না। এই কটাই হচ্ছে এ, এই খ খটাই হচ্ছে বি বি, এগুলো একটা নামকরণ করা হতো। তো এই যে পেট্রাকের নাম অনুসারে হয়েছে পেট্রারসন সনেট। এখন এই সনেট গুলো আমরা চিনবো কিভাবে? প্রথমত আমাদের দেখতে হবে 14 লাইন বিশিষ্ট কবিতা হয় কিনা। যদি 14 লাইন বিশিষ্ট কবিতা হয় তাহলে আমরা সেটাকে প্রথম ধাপে সনেট বলতে পারি। এবার দ্বিতীয় ধাপে আমাদের চিন্তা করতে হবে এই সনেটের রাইম স্কিমটা কেমন আছে। যেমন আপনারা যদি হচ্ছে সনেট 18 কবিতাটা খেয়াল করেন তাহলে সেখানে পাবেন এমন এ বি এ বি, সি ডি সি ডি, ইএফ ইএফ, জি এমন থাকবে। অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেটের বৈশিষ্ট্যটাই এমন, সেখানে বলা হয় যে আমাদের তিনটা কোয়ার্ট্রেন থাকবে, 4 লাইন বিশিষ্ট, চার লাইনের স্ট্যান্জাকে বলা হয় কোয়ার্ট্রেন। এরকম তিনটা কোয়ার্ট্রেন থাকবে এবং একটা কাপলেট থাকবে। কাপলেট অর্থ হচ্ছে জোড়া, কাপল, কাপল থেকে কাপলেট, জোড়া থাকবে।
এবং আমাদের অপরদিকে প্যাটারসন সনেটে বলা হয় যে এখানে 14টা লাইন ভাগ থাকবে এইভাবে, 8 লাইন প্লাস 6 লাইন, এই যে 14 লাইন হবে। এই প্রথম 8 লাইনকে বাংলায় বলা হয় অষ্টক এবং ইংরেজিতে বলা হয় অক্টেভ, এবং পরের 6 লাইনকে বাংলায় বলা হতো ষষ্ঠক এবং ইংরেজিতে বলা হয় সিস্টেট। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তাহলে এখন আমরা এখান থেকে বুঝতে পারবো যে সনেটটা কোন ধরনের। প্রথমত চিন্তা করতে হবে সনেট কিরা। হ্যাঁ, 14 লাইন বিশিষ্ট একটা কবিতা, তার মানে এটাকে সনেট বলা যায়। দ্বিতীয় যে জিনিসটা চিন্তা করতে হবে যে এখানে রাইম স্কিম আছে কিনা এবং কোন ধরনের রাইম স্কিম আছে। সেটা যদি আমরা এই রাইম স্কিম পাই তাহলে আমরা বলতে পারবো এটা প্যাটারসন সনেট। যদি আমরা এই রাইম স্কিম পাই তাহলে সেটা আমরা বলতে পারবো এটা শেক্সপিয়ারিয়ান সনেট। অথবা যদি আমরা 3টা কোয়ার্ট্রিন একটা কাপলেট পাই তাহলে আমরা এটাকে বলবো শেক্সপিয়ারিয়ান সনেট। যদি আমরা অক্টেভ প্লাস সিস্টেট পাই তাহলে সেটাকে বলবো পেট্রারসন সনেট। ক্লিয়ার 3টা পয়েন্ট? জি ক্লিয়ার। আরেকটা স্প্যানিশ সনেট আছে মনে হয়, সেটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। সেটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। সেটা হচ্ছে আমি আগের ক্লাসগুলো বলে দিছিলাম, আগের ক্লাসগুলোতে বুঝাই দিছিলাম, কিন্তু এখন আসলে আপনাদের ফার্স্ট ইয়ারে এটা আসবেও না, এখন জানার দরকারও নেই, বোধহয় মাথার মেমোরি ভর্তি করার দরকার নেই। আর যদি লাগে সেটা আমরা রিডিং স্কিল ক্লাসের মধ্যে আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এরপর খেয়াল করেন এখানে অক্টেভ আর সিস্টেট লিখেছি। এই অক্টেভ সিস্টেট আমরা কোন সনেটের মধ্যে দেখি? পেট্রাকান সনেট। পেট্রাকান সনেট। তো এই পেট্রাকান সনেটের মধ্যে যদি আমরা অক্টেভ এন্ড সিস্টেট দেখি তাহলে এখানে একটা বিষয় খেয়াল করবেন, অনেক ভাবে বলা যায়, আমি সহজ বাংলা ভাষায় বলি, এই অক্টেভের মধ্যে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সমস্যা পাবো। অক্টেভের মধ্যে কবি মূলত কিসের কথা বলবে? সমস্যার কথা বলবে, বা চিন্তার কিছু কথা বলবে, বা ভাবের উদয় হবে, ভাবনায় পড়ে যাবে। ওকে? জি ভাইয়া। আর সিস্টেট যেটা, সিস্টেটের মধ্যে আমরা কি পাবো? সিস্টেটের মধ্যে মূলত সমাধান। এই যে ভাবটা হইলো, এই যে চিন্তা আসলো, এই যে সমস্যায় পড়লো অক্টেভে, এটার সমাধান দিবে হচ্ছে সিস্টেটে। ওকে? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। আমরা সামনের দিকে যেতে পারি? জি ভাইয়া, একটা কথা ছিল। জি বলেন। ভাইয়া আপনি এখন বই বের করবেন না বলতেছেন, তো আমরা কি নিয়ে পড়বো? মেইন বই পড়লে কি হবে? মেইন বই তো দরকার, স্টাডি গাইড কারো কেনার দরকার নেই, কারণ আমাদের ক্লাসগুলো যারা করেন আপনাদেরকে সব উত্তর দিয়ে দেওয়া হবে, এবং গাইডের উত্তরগুলো হচ্ছে চিরাচরিত ধারায় লেখা। গাইডের উত্তরগুলো পরীক্ষার খাতায় লিখলে স্যারদের এগুলো সব জানা, কিছুটা মার্ক কম দেয়। বুঝতে পারছেন? জি। এই জন্য গাইড কেনার দরকার নাই, সেই গাইডের টাকা বাঁচায় প্রয়োজনে হচ্ছে আমরা যদি বইটা বের করি, আমাদের বইটা নিতে পারবেন, সেখানে আপনাদের সমস্ত সেট সাজেশনের উত্তরগুলো সবকিছু পেয়ে যাবেন, ব্রিফ থেকে ব্রড শর্ট সবকিছু পাবেন। এবং আমরা যে পিডিএফ গুলো আপনাদের দেই ক্লাস শেষে, পিডিএফ গুলো দেখেছেন? জি জি। পিডিএফ এর মধ্যে থাকে না? আমি যদি আজকে আপনাদের একটু আজকের যে ক্লাসের যে পিডিএফটা, আজকের ক্লাসের পিডিএফটা যদি একটু দেখানোর চেষ্টা করি, সমস্যা নাই, এরপর আমরা ক্লাস আবার কন্টিনিউ করব, জাস্ট কিছু সময়ের জন্য আমরা শুধু পিডিএফটা দেখব। ওকে? অনেকে তো আজকে ক্লাসে নতুন আছেন, এই জন্য সবার উদ্দেশ্যে কথাগুলো বলতেছিলাম, আপনারা একটু খেয়াল করেন, আমি পিডিএফটা শেয়ার দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন? দেখেন এই যে পিডিএফটা, এই পিডিএফটাও যদি আপনাদের কাছে থাকে বইও লাগবে না। কেন? কারণ এইখানে আপনি হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা দেখতেছেন, পোয়েম হাউ ডু আই লাভ দি ইবি ব্রাউনিং, প্রথমে দেওয়া আছে অ্যাবাউট দ্য অথার, ওনার সম্পর্কে সংক্ষিপ্তভাবে লেখা আছে। এরপরে ওনার কি ইনফরমেশন দেওয়া আছে, ওনার জন্ম মৃত্যু, ওনার মেজর কাজগুলো কি কি, ওনার কি ধরনের লিটারারি টার্ম তিনি ব্যবহার করেছে, থিম গুলো ব্যবহার করছে, তিনি ম্যারিজ তার কার সাথে বিয়ে হইলো, কবে বিয়ে হয়েছে, 1846 সালে বিয়ে হয়েছিল,
এবং ওনার হেলথ ইস্যুটা কেমন ছিল, ইমপ্যাক্ট কি ছিল, ওনার কোন এজের মধ্যে ছিল, এই জিনিসগুলো আছে। এরপর কবিতাটা শুরু হয়, কবিতাটার ইন্ট্রোডাকশন দেওয়া আছে, কবিতাটা কবে লেখা হলো, কবে পাবলিশ হলো, এটা কত নাম্বার সনেট, এই কবিতার মধ্যে কি বলা হয়েছে, এই কথাগুলো এখানে দেওয়া আছে। এরপরে দেওয়া আছে কি ফ্যাক্টস, এই কবিতার লেখককে, এই লেখক সম্পর্কে কি বলা যায়, উনি একজন ইংলিশ পোয়েট, ভিক্টোরিয়ান এরা বা ভিক্টোরিয়ান এজে, ঠিক আছে, এই জিনিসটা আছে। তারপরে এই কবিতার ফুল টাইটেলটা কি, সনেট 43 বা হাউ ডু আই লাভ দি, এবং এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ফ্রম সনেটস ফ্রম দা পর্তুগিজ। কত সালে লেখা হলো, 1845 সালে। কত সালে পাবলিশড হয়, ফার্স্ট পাবলিশড ইন দা কালেকশন সনেট ফ্রম দা পর্তুগিজ ইন 1850, 1850। এই কবিতার টোনটা কি, রোমান্টিক, এখানে রোমান্টিক বিষয় আছে, ইন্টিমেট, সিনসিয়ার, প্যাশনেট। এটা জানরাটা কি, পেট্রাসন সনেট। এটাতে কতগুলো ওয়ার্ড বা কতগুলো লাইন আছে, 150টা ওয়ার্ড, 14টা লাইন আছে। এই কবিতার সেটিংটা কি, তারপর এই কবিতার ব্যাকগ্রাউন্ড কি, কবিতাটা সম্পর্কে আলোচনা করা আছে, ইংলিশটা আছে, সাথে বাংলাটাও দেওয়া আছে, এবং কবিতাটার সামারিটা দেওয়া আছে, যে সামারিটা আপনাদের কাজে লাগবে। তারপরে এই কবিতার থিম গুলো কি কি, থিমটা দেওয়া আছে। এখানকার লিটারারি টার্মস গুলো, যেটা বেসিক জিনিস আজকে আলোচনা হবে। হাইপারবল, হাইপারবল কাকে বলে, হাইপারবলের ব্যবহার কিভাবে হয়, তারপর এলিটারেশন কাকে বলে, এলিটারেশনের ব্যবহার কিভাবে হয়, অ্যানাফোরা জিনিসটা কি, কিভাবে ব্যবহার হয়, মেটাফোর জিনিসটা কি, সিমিলি কি, পার্সনিফিকেশন কি, এবং এটার সনেট ফর্মটা কি, এই সব কিছু আছে। এরপরে বাংলা অ্যানালাইসিস আছে, পুরো কবিতাটা ধাপে ধাপে বাংলা করে দেওয়া হয়েছে এখানে। তারপরে পুরো পিডিএফটা ইংলিশ গুলোর বাংলা করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? দেখেছেন? থাকলে আমার তো মনে হয় যে বইয়েরও দরকার নেই, দরকার আছে? বলেন। এখন ওই হার্ড কপিতে গেলে বই বের করতে হবে, নাহলে আমরা হার্ড কপি দিব কিভাবে, তাই না? এখন আপনারা তো ক্লাসেই থাকেন না, ক্লাসে ভর্তি হয়েও কয়েকজন ক্লাস করেন, বেশি জন ক্লাস করেন না, এই জিনিসটা খুব খারাপ। ভাইয়া আজকে আমি নতুন জি, আমি নতুন মানে আজকেই ফার্স্ট করতেছি। আচ্ছা। ভাইয়া বইটা বের করার চেষ্টা করেন। আমাদের তো কাজ চলতে আছে, কাজ করতে আছি, দেখতেছেন একটা বই বের করলে সবকিছু একটা বইয়ের মধ্যে বা দুইটা বইয়ের মধ্যে সবকিছু পাবেন। আর আপনারা বাজার থেকে কিনলে আপনাদের 6টা 5টা 4টা স্টাডি গাইড, একটা সেট সাজেশন, তারপর হচ্ছে মেজর বইগুলো কিনতে হচ্ছে, গাইড কিনতে হচ্ছে, অনেক কিছু বই কিনতে হয়। এখানে আমরা চেষ্টা করতেছি সব জিনিসগুলো অনুবাদও কিনতে হবে। এখন আমরা একটু কবিতাটায় আসি, সবার বই আছে? জি জি আমরা ভাইয়া একটু আছে। কবিতা বের করবো, একটু কবিতাটা নিয়ে আলোচনা করি, কবিতাটা একটু পড়ি, কবিতার ওয়ার্ড মিনিং গুলো বুঝি, তারপর এটা সম্পর্কে ভেঙে ভেঙে আলোচনা করব, ঠিক আছে? একটু বের করেন। বের করতেছেন? জি ভাইয়া। ওকে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, লাইভে যারা দেখতেছেন আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। দেখেন, হাউ ডু আই লাভ দি, আমি বই থেকে লাইনগুলো দেখে আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। হাউ ডু আই লাভ দি, প্রথম লাইনটা খেয়াল করেন, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এবং পরে বলছে লেট মি কাউন্ট দ্য ওয়েস, আছে না? তাহলে এখানে আমি যদি আপনাদের প্রশ্ন করি যে ভাইয়া বা আপু, আপনাদের এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে দি, টি এইচ ডাবল ই, এই দি এর অর্থ কি? তুমি তুমি তোমাকে ইউ। আচ্ছা, আমি একজনকে বলি, যাকে বলবো তিনি উত্তর দিবেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু, আপনি মনে একটু আগে বললেন যে আজকে প্রথম ক্লাস করতেছেন, তাই না? একটু কথা বলবেন। জি ভাইয়া, জি জি। আপনি একটু বলেন তো দি এর অর্থটা কি হবে? ভাইয়া আমি বলতে পারবো না, কারণ আমি আজকে ফার্স্ট পড়তে বসছি, মানে ইংলিশ ডিপার্টমেন্টে পড়া পড়তে বসছি আমি আজকে। অ্যাকচুয়ালি ভাইয়া আমি হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের, কৃষিগুচ্ছ কয়েকদিন আগে গেছে, বাট আমার এটা এখানেও হয় নাই, তো এখন ন্যাশনালি কন্টিনিউ করবো আর কি। সমস্যা নাই, করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে
আপনি ক্লাসগুলো করতে থাকবেন, দেখবেন যে আমি উপকৃত বলি বলেন সিদ্ধাতুন্নিসা আপু বলেন দি মানে তোমাকে। ইংলিশে বলেন দি মিন্স কি হবে দি মিন্স দি এর অর্থ কি ইউ ইংলিশে ইউ ইউ আর্কাইক ফর্ম অফ ইউ ইউ কেন তাহলে দি কোন ওয়ার্ড ইউ কোন ওয়ার্ড বলেন দি এর অর্থ আমরা কেন ইউ বললাম তাহলে সরাসরি কবিতায় ইউ কেন ব্যবহার হয়নি কে বলতে পারবেন ওটা আর্কাইক ওয়ার্ড ওই জন্য ওটা অনেক আগে লেখা হয়েছে আর্কাইক ওয়ার্ডে দি আমরা লেখা বলতেছি আর্কাইভ কিন্তু যারা এই জিনিসটা জানে না তাদের কাছে কতটা কঠিন ভাবতে পারতেছেন খেয়াল করেন এই দি হচ্ছে আমরা এটাকে বলি আর্কাইভ ওয়ার্ড আর্কাইভ মানে কি প্রাচীন অনেক আগের দিনে প্রাচীন। রোমান সময়ে বা গ্রিসদের সময়ে সেই সময় ইংলিশটাতে ইউ ব্যবহার করা হতো না। সেই সময় এই ইউ বোঝাতে দি ব্যবহার হতো মিউট করেন আচ্ছা আমি মিউট করে দিয়েছি ওকে খেয়াল করেন এখানে দি হচ্ছে একটা আর্কাইভ ওয়ার্ড এই আর্কাইভ ওয়ার্ড অর্থাৎ প্রাচীন শব্দ একটা পূর্বের দিনে ইংরেজি কবিতা বা লেখাগুলোতে সরাসরি ইউ না লিখে মূলত কি লেখা হতো দি লেখা হতো যেমন আরো টি ইজ ওয়াই ডাই দো আছে না এরকম জি ভাইয়া জি এই ওয়ার্ড গুলোকে মূলত হচ্ছে আগের দিনে এই যে এইভাবে লেখা হতো আর বর্তমানে আমরা ইউ ইওর এভাবে লিখি ওকে ভাইয়া ক্লাস রেকর্ড থাকবে কি? হ্যাঁ পেজের মধ্যে রেকর্ড থাকবে কেন ক্লাস করতে ইচ্ছা করে না এখন না এখনো করতেছি তো। বের হয়ে যাবেন আচ্ছা সমস্যা নাই এই পেজের মধ্যে ক্লাসটা রেকর্ড করা আছে থাকবে এখানে প্রয়োজন আপনি শেয়ার করে রাখতে পারেন আপনার টাইমলাইনে কারণ এখানে তো অনেক পোস্ট হতে থাকবে একটার পর একটা ক্লাস হয় এখানে পোস্ট হতেই থাকে এই পেজটা ওই জন্য ফলো করে রাখলে আপনার টাইমলাইনে চলে যাবে আর যদি শেয়ার করে রাখেন তাহলে আপনি আপনার টাইমলাইন থেকে যে কোনো সময় পেয়ে যাবেন তাহলে এখন খেয়াল করেন প্রথম লাইনটাতে আমরা দেখতেছি হাউ ডু আই লাভ দি লেট মি কাউন্ট দ্য ওয়েস অর্থাৎ এখানে একটা নতুন গ্রামার শিখি লেট মি অর্থ কি আমাকে করতে দাও এরকম অনুমতি অনুমতি নেওয়া বা অনুমতি দেওয়া বোঝায় বুঝেছেন জি লেট মি ব্রিটিশরা বা ইংরেজরা লেট মি কে উচ্চারণ করে লেমমি কি উচ্চারণ করে একসাথে বলে লেমমি লেমমি এই লেট মি অনুমতি দেওয়া এখানে কবি রবার্ট এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কার কাছে অনুমতি চাচ্ছে হাউ ডু আই লাভ দি কি বলতেছে যে আমি তোমাকে কতটা ভালোবাসি বা কিভাবে ভালোবাসি সেটা প্রকাশ করার কি অনুমতি পেতে পারি এখন খেয়াল করেন লেট মি কেন এখানে মি হলো এখানে তো বলতে পারত যদি লেট আস লিখতাম তাহলে কি সমস্যা লেট আসের অর্থ কি আমাদের লেট আস দ্বারা মূলত প্রস্তাব বোঝায় কি বোঝায় প্রস্তাব যদি কোনো কিছু আপনি প্রস্তাব করেন যে চলো বাজারে যাই চলো বই পড়তে যাই চলো কলেজে যাই ঠিক আছে তখন আমরা লেট আস ব্যবহার করব লেট আস গো টু মার্কেট চলো আমরা বাজারে যাই ঠিক আছে আর যখন আপনি কোনো কিছু অনুমতি চাবেন কারো কাছে তখন আপনাকে লেট মি ব্যবহার করতে হবে ক্লিয়ার জি ভাইয়া ক্লিয়ার এরপরে দেখেন এখানে মূলত আছে কাউন্ট সিও ইউ এন টি কাউন্ট এই কাউন্ট অর্থ হচ্ছে গণনা করা ওকে কিন্তু এইখানে কবিতার মধ্যে গণনার জায়গায় বলা হচ্ছে উল্লেখ করা কি বলা হয়েছে উল্লেখ করা উল্লেখ করা উল্লেখ করা বুঝাইছে আচ্ছা জফলাটা মনে হয় হবে না এটা ঘর মধ্যে হয়ে গেছে উল্লেখ করা অর্থাৎ আমি তোমাকে কতটা ভালোবাসি সেটাকে আমি উল্লেখ করতে পারি বা বলতে পারি আর ওয়ে ওয়ে মানে কি উপায় পদ্ধতি ব্যবহার করা হয়েছে উপায় কত উপায়ে এরপরে দেখেন
এরপরে আছে মূলত এখানে একটু যদি খেয়াল করি, আমি আর একটু ভেঙে ভেঙে বলি। এখানে বলা হচ্ছে হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েস। এই যে এখানে লেট মি, অনুমতি দেওয়া, অর্থাৎ কবি তার যে স্বামী ছিল রবার্ট ব্রাউনিং, এই তার স্বামীকে কিভাবে ভালোবাসেন তা প্রকাশ করার জন্য তার স্বামীর কাছে মূলত অনুমতি প্রার্থনা করতেছেন। এরপর মূলত এখানে লেট এরপর মি বা যদি হিম থাকে তাহলে মূলত অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন একটু আগে বলছিলাম যে লেটের পরে আস থাকলে আমরা কি বলতে পারি, প্রস্তাব অর্থে বোঝায়। তো এই যে কাউন্ট, এরপরে বলছিলাম এই কাউন্ট মানে অর্থ হচ্ছে গণনা করা, কিন্তু এখানে উল্লেখ করা বুঝাইছে। তো এই যে সবগুলো লাইন এবং ওয়ে মানে পদ্ধতি বলছিলাম, এর অর্থটায় কবিতায় উপায় বুঝাইছে। তাহলে এই জায়গাটাতে যদি আমরা খেয়াল করি, কবিতার স্বামীকে কিভাবে ভালোবাসবেন তা সে বিভিন্ন উপায়ে প্রকাশ করতে চান, সেটার জন্য অনুমতি চাচ্ছে। এজন্য তিনি তার স্বামীর কাছে কি করে, অনুমতি প্রার্থনা করতেছে। তাহলে পুরো লাইনটার অর্থটা আমরা কি বলতে পারি, হাউ ডু আই লাভ দি, কিভাবে যে আমি তোমাকে ভালোবাসি, কিভাবে যে আমি তোমাকে ভালোবাসি, দয়া করে আমাকে তা উল্লেখ করতে দাও। না, আমি তোমাকে কিভাবে ভালোবাসি তা আমাকে বলতে দাও। কত উপায়ে কত ভাবে তোমাকে আমি ভালোবাসি সেটা তো তুমি জানো না, সেটা আমি কবিতার মাধ্যমে তোমাকে জানাইতে চাই। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এরপরের লাইনটা দেখেন, আই লাভ দি, আই লাভ ইউ আমরা সচরাচর বলি, তো এখানে আছে আই লাভ দি, সেম আই লাভ দি টু দ্য ডেপথ এন্ড ব্রেথ এন্ড হাইট। খেয়াল করেন অর্থগুলো, টু দ্য ডেপথ এন্ড ব্রেথ এন্ড হাইট। এই যে এখানে ডেপথ মানে কি, গভীরতা, তারপর হচ্ছে ব্রেথ মানে কি, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, হাইট মানে কি, উচ্চতা, মানে অনেক উপরে, এই জিনিসটা, তাই না? তো এখানে মূলত লাইনটার অর্থটা কি, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার শেষ সীমানা পর্যন্ত, যত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু যত দূর পর্যন্ত যায়, এই শেষ সীমানা পর্যন্ত তোমাকে ভালোবাসি। অর্থাৎ শেষ পর্যন্ত গভীরতা মানে উচ্চতা সবকিছু মিলে কবি বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার শেষ গভীরতা পর্যন্ত, যত দূর পর্যন্ত যাওয়া যায় ঠিক ততটাই আমি তোমাকে ভালোবাসি। যতটা প্রসারণ হয় পৃথিবীতে ততটাই আমি তোমাকে ভালোবাসি, যত উচ্চতায় যেতে পারি না কেন ততটাই আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে? তো কবির মতে সে তার স্বামীকে ভালোবাসে যতটুকু ভালোবাসা যায় তার হৃদয় দিয়ে, যতটুকু হৃদয়ে নিংড়ে দিতে পারে ততটুকু দিয়েই মূলত কবিতা স্বামীকে ভালোবাসে। ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছেন? ক্লিয়ার। এরপরে 3 নাম্বার লাইনটা যদি খেয়াল করেন, মাই সোল ক্যান রিচ, মাই সোল আমার আত্মা, ক্যান রিচ, রিচ মানে কি, পৌঁছানো বা অনুধাবন করা, পৌঁছানো বা অনুধাবন করা। তো মাই সোল ক্যান রিচ, আমি যে তোমাকে কত ভালোবাসি তা কেবল আমার এই হৃদয়ে অনুধাবন করতে পারে। বলে না যে তোমাকে আমি কত ভালোবাসি সেটা তো শুধুমাত্র আমিই জানি, তুমি তো আমাকে বুঝো না, বলে না এইভাবে? জি ভাইয়া। এরপরে কি আছে, আউট অফ সাইট, কি আছে, আউট অফ সাইট। আউট অফ সাইট, এই যে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ আউট অফ সাইট, এই আউট অফ সাইট দ্বারা কি বুঝি আমরা, দৃষ্টির বাহিরে বা সীমানার বাহিরে বা সীমাহীন, যতদূর আপনি দেখতে পান তার থেকে অনেক দূরে, যেটাকে সীমাহীন বলা হয়, যার কোনো সীমা নাই। এরপরে আছে when feeling out of sight, তো এখানে ফিলিংস দ্বারা অনুভূতি বা আবেগটাকে বোঝানো হচ্ছে। তো এই যে ফিলিংস আউট অফ সাইট, তোমার জন্য আমার যে ভালোবাসা বা আমার যে আবেগ এটা মূলত কি সীমার বাইরে চলে গেছে বা এটা একেবারে সীমাহীন, যার কোনো শেষ নাই। তো কবি মনে করে সে যতটুকু সে যে কতটুকু তার স্বামীকে ভালোবাসে তা পরিমাপ করা অর্থহীন। যদি আপনি এটা পরিমাপ করতে চান, যদি আপনি বুঝতে চান, এটার কোনো অর্থই থাকবে না, কারণ এই ভালোবাসা পরিমাপ করে হয় না, কারণ ভালোবাসার কোনো সীমানা নেই। আছে কোনো বাধা আছে? তো কবির মতে সত্যিকারের যে ভালোবাসা শুধু এটা হৃদয় দিয়ে অনুধাবন করা যায়, হৃদয় দিয়ে পরিমাপ করা যায়, অন্য কোনো কিছু দিয়ে নয়। এই জন্য এই লাইনটার অর্থটা বলতে পারি মাই সোল ক্যান রিচ when feeling out of sight। আমরা এখানে বলতে পারি যে তোমার প্রতি আমার যে ভালোবাসা কেবল আমার আত্মাটাই এটা অনুধাবন করতে পারে। ক্লিয়ার? এবং তোমার প্রতি আমার আবেগটা কি সীমাহীন। 3টা লাইন ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। এরপরে দেখেন 4th নাম্বার লাইন,
চতুর্থ নাম্বার লাইনটা কি আছে? ফর দ্য এন্ডস অফ বিং অ্যান আইডিয়াল গ্রেস, ফর দ্য এন্ডস অফ বিং অ্যান আইডিয়াল গ্রেস। এন্ডস অর্থ কি? শেষ, শেষ বিন্দু বা শেষ পর্যন্ত বোঝাচ্ছে। আর বিং অর্থ হচ্ছে সত্তা, যেমন হিউম্যান বিং মানবতা বোঝায়, তো এখানে বিং দ্বারা মানবতাকে বোঝাচ্ছে। আর আইডিয়াল গ্রেস, তো কবি এখানে প্রকাশ করেছেন যে তার স্বামীর প্রতি তার যে ভালোবাসা, এটা এমন একটা উচ্চতম বা অনেক একটা উঁচু পর্যায়ে পৌঁছে গেছে যা কবিকে আনন্দ দিচ্ছে, এবং কবি তার স্বামীর জন্য তার এই অনুভূতিটাকে উচ্চতম বা সর্বোচ্চ শিখরের জন্য এরকম মহান হিসেবে তিনি চিন্তা করছেন। তো এই লাইনটার অর্থটা বলা যায় যে তোমার জন্য আমার অনুভূতিটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। ক্লিয়ার? বুঝেছেন? এরপরের লাইন, আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডেস, আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডেস। পঞ্চম নম্বর লাইন না এটা? লেভেল অর্থ কি? সীমা, সীমা না? আর এভরিডেস মানে কি? প্রত্যেক দিন বা দৈনন্দিন জীবনকে বোঝাচ্ছে। আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমাদের অপরিহার্য যে কাজগুলো, সেই কাজগুলোর কথা মূলত এখানে বোঝানো হচ্ছে। টু দ্য লেভেল, ওই পরিমাণ পর্যন্ত। অর্থাৎ যা হোক, কবি তার স্বামীকে কতটুকু ভালোবাসে তা মূলত কবি এখানে প্রকাশ করেছেন বা বোঝানোর জন্য বলেছেন যে সে তার স্বামীকে ভালোবাসে ততটুকু যতটুকু ভালোবাসে একজন তার দৈনন্দিন কাজগুলোকে বা প্রয়োজনীয় জিনিসগুলোকে। প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি বা আমাদের প্রয়োজন হয়, সেগুলোকে আমরা যতটা ভালোবাসি ঠিক ততটাই কবি তার স্বামীকে ভালোবাসে। অর্থাৎ একজন মানুষ যেমন তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে জিনিস ছাড়া জীবন ধারণ করতে পারে না, ঠিক কবি মনে করেন সেও তার স্বামীকে ছাড়া বাঁচতে পারবে না, ঠিক ততটাই তাকে ভালোবাসে। তো এইভাবে কবি তার ভালোবাসাকে তার জীবনের অপরিহার্য বিষয় হিসেবে তুলনা করেছেন। ক্লিয়ার? তাহলে লাইনটার অর্থ কি? আমি তোমাকে ভালোবাসি দৈনন্দিন জীবনের সে অপরিহার্য জিনিসের মতো। ছোট্ট একটা লাইন, কত বড় একটা কথা, তাই না? 6 নম্বর লাইন, মোস্ট কোয়াইট নিট বাই সান এন্ড ক্যান্ডেল লাইট। খেয়াল করেন, সান মানে কি? সান, এসইউএন, সূর্য। সূর্য। এখানে দিন বোঝাচ্ছে। আর ক্যান্ডেল লাইট মানে কি? মোমবাতি, মোমবাতির আলো। রাত বোঝাচ্ছে, দিন রাত বোঝাচ্ছে না? জি। তাহলে সান এন্ড ক্যান্ডেল লাইট দ্বারা কি বোঝাচ্ছে? দিনে এবং রাতে। অর্থাৎ তোমাকে ভালোবাসি দিনে এবং রাতে। দিনে এবং রাতে মানে কি? সব সময়, 24 ঘন্টাই, দৈনন্দিন জীবনের মতো করে দিনে এবং রাতে বা সব সময় আমি তোমাকে ভালোবাসি। ক্লিয়ার? জি ভাইয়া। I love thee freely as men strive for right. অর্থাৎ খেয়াল করেন, ফ্রিলি মানে কি? স্বাধীনভাবে, মুক্তভাবে, তাই না? কিন্তু এখানে মূলত বোঝানো হয়েছে আন্তরিকভাবে। এবং স্ট্রাইভ মানে সংগ্রাম করা, রাইট মানে অধিকার, তার যে অধিকার সে অধিকারের কথা বলছে। অর্থাৎ কবির মতে সে যে তার স্বামীকে তার হৃদয়ের সবটুকু মানে সবটুকু স্বাধীনতা, মুক্তভাবে বা আন্তরিকতা দিয়ে ভালোবাসে। কোন মানুষ যখন তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে, তখন সে তার হৃদয়ের সবটুকু ধ্যান ধারণা দিয়ে ভালোবাসে। যতটুকু আন্তরিকতা নিয়ে মানুষ তার কি করে? অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে। এছাড়াও কবি তার ভালোবাসার কোনো মানুষের মানে ভালোবাসাকে কোনো মানুষের টিকে থাকার সংগ্রামের সাথে তুলনা করেছে। অর্থাৎ কবি তার ভালোবাসাকে তার জীবনের একটা অপরিহার্য বিষয় বলেছেন, যে তার ভালোবাসা ছাড়া তার জীবন থাকবে না। ওকে, তাহলে এই লাইনটার অর্থ কি? আমি তোমাকে ততটুকু আন্তরিকভাবে ভালোবাসি যতটুকু আন্তরিকভাবে মানুষ সংগ্রাম করে টিকে থাকার জন্য বা নিজের অধিকার আদায়ের জন্য। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। এরপরের লাইনটা খেয়াল করেন, আই লাভ দি পিওরলি, আই লাভ দি পিওরলি এজ দে টার্ন ফ্রম প্রেইজ। তাহলে এই যে পিওরলি, পিওরলি অর্থ কি? খাঁটি ভাবে, আধ্যাত্মিক ভাবে বা নিঃস্বার্থ ভাবে। আর টার্ন ফ্রম মানে মূলত দূরে থাকা বা অন্যমনস্ক হয়ে যাওয়া। তো অর্থাৎ কবি এখানে বলতেছে যে তার স্বামীকে নিঃস্বার্থভাবে ভালোবাসে ওই রকম ব্যক্তির মতো, যে ব্যক্তি তার কাজের জন্য প্রশংসার তোয়াক্কা করে না,
সে যে কাজটা করে সেটার প্রশংসা কেউ করলো বা না করলো সেটার কোনো মূলত তোয়াক্কা করতেছে না। অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে ওই ব্যক্তির মতো যিনি প্রশংসার জন্য অপেক্ষা করেন। বুঝতে পারছেন? জি I love জি thee ভাইয়া। with passion put to use. I love thee with the passion put to use. Put to use মানে দেখানো, কোনো কিছু দেখানো। আর ইন মূলত হচ্ছে এই লাইনটা মূলত এখানে শেষ হয়ে নাই। I love thee with the passion put to use in my old griefs and with my childhood's faith. এই দুইটা লাইন মিলে মূলত আমরা একটা লাইন বলতে পারি। তো এই যে put to use মানে দেখানো, আর in my old griefs, in my old griefs এই লাইনটার অর্থ আমরা বা এই ফ্রেজটার অর্থ বলতে পারি যে আমার পূর্বের অসুস্থ অবস্থায়। অর্থাৎ ইবি ব্রাউনিং এখানে তার পূর্বের একটা সময় সে অসুস্থ অবস্থার কথা বলেছেন। কবি পূর্বে আমাদের ইবি ব্রাউনিং যখন অসুস্থ ছিল তখন সে তার পিতামাতার বাড়িতে বাস করেছিল। ওই সময় অনেক লোক তাকে দেখার জন্য যেত, তাদের মধ্যে রবার্ট ব্রাউনিংও আসতো। সেখানে রবার্ট ব্রাউনিংও তাকে দেখা করতে আসতো। রবার্ট ব্রাউনিং তাকে মূলত তার সেবা দিয়ে এই ইবি ব্রাউনিংকে মূলত রোগ থেকে সারিয়ে তুলেছিল। তো এই ইবি ব্রাউনিং বলেছে যে সে তার স্বামীকে ওই রকম আবেগ দিয়ে ভালোবাসে যেরকম আবেগ দিয়ে রবার্ট ব্রাউনিং তাকে সারিয়ে তুলেছিল অসুস্থ অবস্থা থেকে। বুঝেছেন? তো এই জন্য এইখানে বলা যায় আমি তোমাকে ভালোবাসি ওই রকম আবেগ দিয়ে। এবং চাইল্ডহুড ফেইথ মানে কি, শৈশবের যে সরলতা, যে বিশ্বাস। একটা শিশু, ছোট্ট একটা শিশু, তার মধ্যে আপনি কখনো পাপ দেখতে পাবেন? তার ভুলগুলো আপনি ধরতে পারবেন? তার মধ্যে না। সবসময় না। সরলতা, নিষ্পাপতা থাকে। সেই বিশ্বাসটার কথা তিনি এখানে বলেছেন। এবং এই যে কবির মতে সে তার স্বামীকে ভালোবাসে কেমন, ওই শৈশবের সেই সরলতা নিয়ে। যেহেতু শৈশব কালটা হচ্ছে কি মানুষের জীবনের একটা নিষ্পাপ সময়, এখানে কোনো পাপ থাকে না, কোনো ভুল থাকে না, একেবারে ক্লিন থাকে। তো কবি এর মাধ্যমে তার স্বামীর প্রতি তার নিষ্পাপ ভালোবাসাটাকে তুলে ধরেছে। কবি তার স্বামীকে শিশুর মতো নিষ্পাপ ভাবে ভালোবাসে। এই জন্য বলা হচ্ছে উইথ মাই ইন মাই ওল্ড গিফটস এন্ড উইথ মাই চাইল্ডহুডস ফেথ। অর্থাৎ তোমাকে ভালোবাসি, এই দুইটা লাইনের অর্থ একসাথে বলি। তোমাকে ভালোবাসি ওই রকম আবেগ নিয়ে, যেরকম আবেগ নিয়ে তুমি আমাকে ভালোবেসেছিলে আমার অসুস্থতার সময়। এবং তোমাকে ভালোবাসি শৈশবের সেই নিষ্পাপতা, সরলতা নিয়ে। ক্লিয়ার? জি ভাইয়া প্যাশন অর্থ কি এখানে আবেগ বোঝানো হয়েছে? কি অর্থ? প্যাশন অর্থ হ্যাঁ, আবেগ বোঝানো উইথ হয়েছে। দ্য প্যাশন। জি। আচ্ছা। এরপর আই লাভ দি উইথ আ লাভ আই সিমড টু লস। বলা হচ্ছে এই যে সিমড, সিমড অর্থ কি? সিম মনে হওয়া, সিমড অর্থ মনে হওয়া, লস্ট মানে কি? হারানো, তাই না? আর সেন্ট, সেন্ট মানে কি? সাধু, সন্ন্যাসী বা পবিত্র কোনো ব্যক্তির কথা বলতেছে। তাহলে এই যে আই সিম টু লস, কবি তার স্বামীর প্রতি তার ভালোবাসাকে পবিত্র কোনো ব্যক্তির সাথে বা সৃষ্টিকর্তার প্রতি মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসার সাথে তুলনা করেছে। কবি মনে করে যে সে মাঝে মাঝে তার স্বামীর ভালোবাসার মধ্যে সে হারিয়ে যায়, যেভাবে কোনো পবিত্র ব্যক্তি তার সৃষ্টিকর্তার মাঝে হারিয়ে যায়। ধ্যান মগ্ন থাকতে প্রার্থনার সময় কি হয়, একজন মানুষ ঈশ্বরের ভালোবাসার মধ্যে হারিয়ে যায়, ঠিক কবিও তার স্বামীর ভালোবাসায় মাঝে মাঝে হারিয়ে যায়। ক্লিয়ার? আই লাভ দি উইথ লাভ, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি ওই রকম ভালোবাসা দ্বারা যে ভালোবাসায় কোন একজন পবিত্র ব্যক্তি সৃষ্টিকর্তার ভালোবাসার মধ্যে হারিয়ে যায়। ক্লিয়ার? জি ভাইয়া। এই যে আই লাভ দি উইথ লাভ আই সিম টু লস উইথ মাই লস্ট সেইন, এই পর্যন্ত। আই লাভ দি উইথ দ্য ব্রেথ, আই লাভ দি উইথ দ্য ব্রেথ। তাহলে এই যে এখানে ব্রেথ মানে কি? নিঃশ্বাস বা একটা জীবনকে বোঝানো হচ্ছে। তো তোমার মাঝে মূলত হারিয়ে যায়, যেভাবে হারিয়ে যায় পবিত্র কোনো ব্যক্তি সৃষ্টিকর্তার ভালোবাসাতে, এবং আমিও ভালোবাসি তোমাকে প্রত্যেকটা নিঃশ্বাসে। কি করি? আই লাভ দি উইথ দ্য ব্রেথ, আমার প্রত্যেকটা নিঃশ্বাসে আমি তোমাকে কি করি? ভালোবাসি। আই লাভ দি, আমি তোমাকে ভালোবাসি উইথ দ্য ব্রেথ, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে। স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ
and if God choose। খেয়াল করেন ওয়ার্ড গুলো পড়লেই বুঝতে পারবেন। স্মাইলস মানে কি হাসি, টিয়ার্স মানে কি কান্না, of all my life আমার জীবনের সমস্ত কিছু। অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছে যে কবি তার স্বামীকে ভালোবাসে, যখন নিঃশ্বাস চলে তখনও ভালোবাসে, এবং সে ভালোবাসে যখন তার স্বামীকে হাসি কান্না এবং জীবনের সকল সমস্ত কিছুর মাঝে সে তার স্বামীকে ভালোবাসে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এবং দেখেন and if God choose, choose মানে কি পছন্দ করা, কিন্তু এখানে ইচ্ছা করা বোঝানো হয়েছে। তো এই যে এই লাইনটা যদি খেয়াল করেন, স্মাইল টিয়ার্স অফ মাই লাইফ এন্ড ইফ গড চুজ, তাহলে পুরো লাইনটার অর্থটা কি হবে? আমি তোমাকে ভালোবাসি সকল হাসি কান্না এবং সমস্ত কিছুর মাঝে যদি সৃষ্টিকর্তা চায়, যদি সৃষ্টিকর্তা চায় আমি তোমাকে এইভাবেই ভালোবেসে যাব। লাস্ট লাইন খেয়াল করেন, I shall but love thee better after death, I shall but love thee better after death। বাট মানে ব্যতীত, ছাড়া, শুধু সবসময় যে বাট মানে কিন্তু হয় তা না, কিন্তু না। বাট মানে কি ছাড়াও হয়, এছাড়া, ব্যতীত, এসব কিছু হয়। আর বেটার মানে আরো ভালোভাবে, আফটার ডেথ মানে মৃত্যুর পর। অর্থাৎ এখানে বলা হচ্ছে সে তার স্বামীকে আরো বেশি ভালোবাসবে কখন? মৃত্যুর পরে। তো এইভাবে কবি সৃষ্টিকর্তার প্রতি তার অটল বিশ্বাস তুলে ধরেছেন এখানে, এবং বোঝাতে চেয়েছেন যে ভালোবাসা দুই একদিনের ব্যাপার নয়, এটা চলবে সময়ের পর সময়ের পর সময়, এবং এটা চলে যাবে মরণের পরেও। অর্থাৎ আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো মরণের পরে। ক্লিয়ার? জি ভাইয়া। এই যে 14টা লাইন, এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, ভালোবাসাটাকে বোঝানো হয়েছে যে কিভাবে ভালোবাসা উচিত। ঠিক আছে, এবার যদি একটু ব্যাখ্যায় যাই, এখানে কোন লাইনে, আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে, কোনো ওয়ার্ড অজানা? আছে, আমার আছে। বলেন। ভাই একটা প্রশ্ন করি, যে শেষের থেকে 3 নাম্বার লাইনে শেষ আই থেকে লাভ তিন দি নাম্বার, উইথ দ্য ব্রেথ, হ্যাঁ উইথ মাই লস্ট সেন্স আই লাভ দি উইথ দ্য ব্রেথ। হ্যাঁ বলুন। এখানে যে ব্রেথ বানানটা না, এই হুম। বানানের সাথে প্রথম থেকে 2 নাম্বার লাইনে দেখেন ওই যে ডেপথ এন্ড ব্রেথ এন্ড হাইট, ওই লাইনটা 2 নাম্বার। ওইখানকার ব্রেথ বানানটা হচ্ছে আর্কাইক ওয়ার্ড, প্রাচীন ওয়ার্ড, পূর্বে যেভাবে ওই লেখা ব্রেথ হইতো 2 নাম্বার যে জি ওইটা আর্কাইক ওয়ার্ড, জি। আর পরের যেটা সেটা আর হচ্ছে আমরা বর্তমানে ব্রেথ বর্তমান সময়। কিভাবে লিখি, নিঃশ্বাসটা কিভাবে লিখি, বানানটা? BREATH। তাহলে এটার সাথে কি মিলতেছে? তো এটা না, হচ্ছে ইংলিশ, মিলে না? BREATH, হ্যাঁ এটার সাথে মিলে, তাহলে এটা পরেরটার হচ্ছে সাথে। ইংলিশ ওয়ার্ড, এটা ইংলিশ ওয়ার্ড, আর ওটা হচ্ছে আর্কাইক ওয়ার্ড। ও আচ্ছা, ভাইয়া 2 রকম ওয়ার্ড কেন? ওইটাও তো তখনই লিখেছে, তাইলে ওইটা এখনকার মতো বানান কেন? এখন এগুলো হচ্ছে কি কিছু এই কবিতাগুলোর স্টাইল গুলোতে মানে বিষয়টা হচ্ছে যে ভালোভাবে তুলে ধরার জন্য, খুব সুন্দর দেখানোর জন্য কবিরা মাঝে মাঝে এখনো আর্কাইক ওয়ার্ড ইউজ করে, বুঝেছেন? তো এটাতে কোনো পার্থক্য নাই, কোথাও আর্কাইক ওয়ার্ড কোথাও ইংলিশ ওয়ার্ড, এটাতে কোনো পার্থক্য নেই, একই কথা। একটু ভালো দেখানোর জন্য, নতুন স্টাইল ব্যবহার করার জন্য, যেটা যেভাবে মিলে সেটা সেভাবে ব্যবহার করা হয়েছে। কারণ আমরা কিন্তু খেয়াল করি যে 14টা লাইন হইতে হবে, এবং এই 14টা লাইনের মধ্যে আমাদের কিন্তু মিটারের একটা ব্যাপার আছে, আইএমবিক পেন্টামিটার হইতে হয়। এখানে একটা ব্যাপার আছে, যারা আগের ক্লাসগুলো করেছেন আমার এই কথাটা বুঝতে পারতেছেন নিশ্চয়ই, যে আইএমবিক পেন্টামিটার হওয়ার জন্য কি দরকার? আমাদের মনোসিলেবল দরকার, তাই না? তো সেই বিষয়গুলো মেনটেন করার জন্য এক একটা কবিতা এক এক ভাবে লেখা হইতো। যেমন এতটুকু আমার মনে পড়ে, কপোতাক্ষ নদ কবিতাটা যখন আমরা পড়ি, সেখানে আমরা দেখি যে একটা লাইনের মধ্যে 14টা লেটার ছিল, মনে পড়ে? 14টা লাইন ছিল, প্রত্যেকটা লাইনের মধ্যে 14টা করে লেটার ছিল, বুঝেছেন? জি ভাইয়া। তো এরকম অনেকগুলো ছন্দের মিলের জন্য এক এক সময় কবিরা এক এক সময় এক এক রকম ব্যবহার করে। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, তখনও কি এরকম ওয়ার্ড, মানে এখন যেরকম ইংলিশ ওয়ার্ড ব্যবহার করা হয় তখনও এরকম ছিল?
হ্যাঁ, অবশ্যই ছিল, কেন না? এটা লেখা হয়েছে কত সালে কবিতাটা? 1845। 1845। এটা কত বছর আগে? এই তো কিছু সময় আগে, যখন ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করতেছিল, পলাশির যুদ্ধের পরে, নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে, তাই না? কি ঠিক বলছি? জি ভাইয়া। এই তো ব্যাপার। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটা যদি একটু বোঝাই দিতেন। আই সিম টু লস্ট উইথ মাই লস্ট সেন্ট, এইটা একটু বোঝাই দেন। উইথ মাই লস্ট সেন্ট মানে কি? সেন্ট অর্থ কি বলছি? পবিত্র। সন্ন্যাসী পবিত্র বা ব্যক্তি। সেন্ট মানে সাধু, সন্ন্যাসী, পবিত্র ব্যক্তিদেরকে বোঝানো হয়। তো এই ধরনের ব্যক্তিদের দ্বারা এখানে মূলত বোঝানো হয়েছে। তাহলে এখানে এরপরে যদি খেয়াল করেন যে লস্ট মানে হারানো, সেন্ট মানে পবিত্র ব্যক্তির কথা বলা হচ্ছে। তো এখানে মূলত মানে বোঝানো হচ্ছে যে মাঝে মাঝে তোমার ভালোবাসার মাঝে আমি মূলত হারিয়ে যাই। কিসের মতো করে? যেমন সাধু সন্ন্যাসীরা বা পবিত্র ব্যক্তিরা ঈশ্বরের আরাধনা বা ঈশ্বরের প্রার্থনা করার মধ্যে হারিয়ে যায়, ঠিক সেরকম আমি আমার স্বামীর মধ্যে হারিয়ে যাই। ক্লিয়ার? এবং জি আই ভাই। লাভ দি উইথ দ্য ব্রেথ, আই লাভ দি, আমি তোমাকে ভালোবাসি, দ্য উইথ দ্য ব্রেথ, কিসের সাথে? প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে। ক্লিয়ার? জি ভাই। আর কিছু? আর কারো কোনো না সমস্যা ভাইয়া। না থাকলে আমরা না। পরের পরের টপিকে চলে যাই। জি ভাইয়া। সমস্যা নাই? না। না ওকে, এখন একটু আমি ওনার ব্যাপারে শুরু থেকে একটু রিমেমোরাইজ করি, করে হচ্ছে আমরা ফিগার অফ স্পিচ গুলো জানবো, রাইম স্কিমটা বের করব, তারপরে শেষ করে দিব। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কোন এজের কবি? ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের কবি। ভিক্টোরিয়ান এজের ডিউরেশনটা কত? 1837 32 থেকে 1832 থেকে 1901। 1901। তাহলে এই ভিক্টোরিয়ান যুগের একজন মহিলা কবি হচ্ছে কে? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এই ভিক্টোরিয়ান যুগের আরেকজন কবি ছিল যার নাম রবার্ট ব্রাউনিং। এই রবার্ট ব্রাউনিং এর স্ত্রী হিসেবে সে কিন্তু পরিচিত হয় নাই, তার স্ত্রী কিন্তু এমন আছে না যে হাজবেন্ডের পরিচয়ে পরিচিতি পাইছে। তো এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার হাজবেন্ডের পরিচয়ে পরিচিতি নয়, বরং সে নিজেই একজন কবি হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেছে। তিনি 1806 সালে জন্মগ্রহণ করেন এবং তার কবিতাতে বিশেষভাবে আবেগকে বা প্যাশন, লাভ, এই জিনিসটাকে স্থান দেওয়া হয়েছে। মাত্র 8 বছর বয়স হতে তিনি কবিতা লেখা শুরু করেছেন। 1845 সালে তার বিখ্যাত কবি, তার সাথে বিখ্যাত, বুঝে নেই কিছু বললেন? ওকে, 1845 সালে বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিং এর সাথে তার পরিচয় হয় এবং তার পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। দুজনে বিয়ের পরে ইতালিতে চলে গিয়েছেন। 1861 সালে ইতালির ফ্লোরেন্স নগরীতে মৃত্যুবরণ করেছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এবং তার বিখ্যাত সনেট 43 বা হাউ ডু আই লাভ ডি, এটা তিনি তার স্বামী রবার্ট ব্রাউনিং এর প্রতি তার গভীর ভালোবাসা এবং আবেগ প্রকাশ করেছে। সত্যিকার ভাবে কবি এই কবিতাতে তার ভালোবাসার সত্যিকারের প্রকৃতি প্রকাশ করতে চেয়েছেন বা প্রকাশ করতে চান। তাহলে একটা বিষয় খেয়াল করেন, এই কবিতার থিমটা কি? কোন বিষয়বস্তু নিয়ে কবিতাটা লেখা হয়েছে? লাভ। লাভ। এই কবিতার মেইন থিম বা সেন্ট্রাল থিম হচ্ছে লাভ। লাভ। মনে থাকবে? জি ভাইয়া। এবার আমরা একটু রাইম স্কিমটা খেয়াল করি, তারপর আমরা ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। রাইম স্কিম যদি খেয়াল করেন, আমি এখানে বলেছিলাম অক্টেভ আর সিস্টেট আছে। তাহলে প্রথম 8 লাইনের রাইম স্কিম আমরা একটু খেয়াল করি। প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লাইনের লাস্ট ওয়ার্ড গুলো চিন্তা করব। তাহলে 1 নাম্বার লাইনের লাস্ট ওয়ার্ডটা কি আছে? ওয়েস। তারপর একটা কি আছে? হাইট। তারপর একটা আছে সাইট। সাইট।
তারপরেটা আছে গ্রেস গ্রেস। এই যে 4 লাইন, এভরিডেজ 4 লাইন হলো। পরের 4 লাইন খেয়াল করেন, এভরিডেজ, এভরিডেজ। তারপর আছে হচ্ছে ক্যান্ডেল লাইট, ক্যান্ডেল লাইট ক্যান্ডেল লাইট। তারপর আছে রাইট, এরপর আছে প্রেস। এই যে 8 লাইন, এই 8 লাইনের রাইম স্কিম আমরা এখন বের করব। খেয়াল করবেন, প্রথমে আছে ওয়েস। আমরা রাইম স্কিম বের করার ক্ষেত্রে জানি যে প্রথম যে লাইনটা শেষ লেটারটা শেষ ওয়ার্ডটা থাকবে সেটা নামটা আমরা নিজের মতো করে দিব। তাহলে নামকরণটা করতে হয় এ টু জেড সিস্টেমে, এ থেকে জেড পর্যন্ত করতে হয়। তাহলে আমরা প্রথম নামটা দেব, এর নাম হচ্ছে এ। মনে করেন যে একটা পরিবারের প্রথম সন্তান আসছে, তার নাম আমরা দিলাম এ। পরবর্তীতে যে দ্বিতীয় সন্তান আসলো, আমাদের এখানে নিয়ম হচ্ছে দ্বিতীয় সন্তানের উচ্চারণটা যদি প্রথমটার মতো হয় তাহলে তার নামও একই রাখতে হবে। তা আমরা এটা উচ্চারণ করলাম ওয়েস, আর এখানে উচ্চারণ করতেছি হাইট। উচ্চারণের কি মিল আছে? না নেই। না ভাই। আমরা এখানে নামকরণটা কোনোভাবে একই রকম রাখ করতে পারবো না। তাহলে এখানে নামকরণ করব বি, নতুন নাম দিলাম। এবার দেখেন ওয়ার্ডটা হচ্ছে সাইট। সাইটের সাথে উপরের দুইটা ওয়ার্ড বা দুইজন সন্তানের তুলনা করতে হবে। যদি কারোর সাথে মিলে যায় সেই নামটা রাখতে হবে। ওয়েস আর সাইট মিলে না, হাইট আর সাইট মিলে, শেষে কি সাউন্ড আসে? হাইট, মিলে আইট সাউন্ড আসে। আর সাইট এখানেও আইট সাউন্ড আসে শেষে, তাহলে এর নামটা দিতে হবে বি। এরপরে দেখেন গ্রেস, ওয়েস গ্রেস মিলে, যদি মিলে যায় তাহলে এর নাম দিব এই নামটা এখানে। এই যে প্রথম 4 লাইন, এই প্রথম 4 লাইনের আমরা রাইম স্কিম পাইলাম এ বি বি এ। রাইম স্কিম ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, আপনারা তো অনেকেই জানেন, যেহেতু আজকে প্রথম ক্লাস করতেছিল জান্নাতুন ফেরদৌস আপু, আপনি আছেন? জি ভাইয়া। আপনি আর কেউ বলবেন না, শুধু উনি একটু আমাকে বলুক, আপনি কি এই বিষয়টা বুঝেছেন কিভাবে নামকরণ করলাম, বের করলাম? জি ভাইয়া। আচ্ছা, আপনি আমাকে একটু এই বাকি 4 লাইন বের করে দিতে পারবেন এখনই আমার সামনে বলে বলে? জি ভাইয়া। তাহলে বলেন। এভরিডেজ, এভরিডেজ এটার নাম কি দিব? এ। কেন এ, একটু বুঝায় বলেন। প্লাস মানে আমি মানে উপরেরটার সাথে মিলিয়ে দেন বলতেছি আর কি। হ্যাঁ, সেটাই করতে ফার্স্ট হবে। এ দিয়ে শুরু উপরে করেছি। যেমন আছে ওয়েস, আর এখানে আছে গ্রেস, এরপর এভরিডেজ, এই তিনটার সাউন্ড গুলো শুনতে একই রকম, এজন্য আমরা এর নাম কি দিব? এ। এ। তারপর বলেন। দেন হচ্ছে এটা ক্যান্ডেল লাইট, এটা বি হবে। কেন বি? এই যে লাস্টে ক্যান্ডেল লাইট, লাইট টি আছে। জি জি। তারপর এই জন্য এটা বি হবে। আচ্ছা, তারপর আমি বলি। রাইট, এটাও আপনি বি হবে। টি চিন্তা করেন, টি চিন্তা করে বলবেন না। আপনি এখানে উচ্চারণ করবেন ক্যান্ডেল লাইট, শেষে কি সাউন্ড আসতেছে? আইট একটা সাউন্ড আসতেছে না? লাইট, আইট আসতেছে। জি। এদিকে দেখেন সাইট, হাইট, লাইট সেম, এই জন্য এর নাম হবে বি। এরপর এটা দেখেন রাইট, লাইট, সাইট, হাইট একই, তাহলে এটাও বি। এরপরে দেখেন প্রেস, ডেজ, গ্রেস, ওয়েস একই, তাহলে এটাও হলো বি। সরি, হ্যাঁ, এ বি বি এ হবে। আচ্ছা, আপনি এর আগে তো রাইম স্কিম কখনো শিখেন নাই, শিখেছেন? জি না, একটা ক্লাসে আজকেই ক্লিয়ার ফার্স্ট। হয়েছে? জি আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে? জি ভাইয়া। দেখেন, তাহলে আমাদের অষ্টক প্রথম 8 লাইনের রাইম স্কিম আমরা কি পেলাম? এ বি বি এ, এ বি বি এ। যদি এটা কেউ মনে রাখতে না পারেন তাহলে দুইবার আব্বা আব্বা ডাকবেন। ডাকতে পারবেন? জি ভাইয়া। সবার ক্লিয়ার হয়েছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আজকে প্রথম ক্লাস করতেছেন, আর এমন কেউ আছেন? ভাইয়া আমি আছি। আপনার ক্লিয়ার হয়েছে? ভাইয়া আমি আছি। আচ্ছা, একটা বিষয় কি জানেন, এটা কিন্তু আমাদের পেইড ক্লাসের প্রথম ক্লাস।
নভেম্বর মাসের, এই জন্য কিন্তু সবার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। আমি জানি না আপনারা আমাদের পেইড ব্যাচে আছেন কিনা, যদি না থাকেন আমি বলবো ক্লাসগুলো মাত্র 350 টাকা দিয়ে ভর্তি হতে পারেন। যে 12টা ক্লাস হয়, 12টা ক্লাসে আপনি পুরো বেসিক থেকে বিস্তারিত জানতে পারতেছেন। আপনি ক্লাসগুলো করতেছেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যারা শুরু থেকে আছে তারাও যতটা জানে, আজকে আপনারা যারা ক্লাস করতেছেন এই ক্লাস যেমন দেখতেছেন প্রত্যেকটা ক্লাস এভাবেই হয়। যারা শুরু থেকে ক্লাস করতেছেন আপনাদের ক্লাস ভালো লাগে আমাদের? জি ভাইয়া, অনেক জি ভালো। ভাইয়া। জি ভাইয়া, ক্লাস করে আপনারা উপকৃত হন? অনেক। জি ভাইয়া। ওকে, তো এই আজকের ক্লাসের পরে যে আরো 11টা ক্লাস হবে এই মাসে, সেই 11টা ক্লাস কিন্তু আর পাবলিক বা ফ্রি হবে না, সেই 11টা ক্লাস কিন্তু পেইড ক্লাস হবে, পেইড ব্যাচে বা প্রাইভেট ব্যাচে হবে। তো যারা আমাদের প্রাইভেট ব্যাচে নাই তারা এই ক্লাসগুলো কিন্তু আর করতে পারবেন না। যদি করতে চান মাত্র 350 টাকা ফি দিতে হবে। আচ্ছা, ফেইথ, লস, তারপর হচ্ছে ব্রেথ, তারপর হচ্ছে চুজ। ভাইয়া পেড বেস নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন, আমি তো জানি না কিছু। আচ্ছা, আমাদের এটা হচ্ছে 4র্থ মাসের ক্লাস হচ্ছে। আমাদের সর্বপ্রথম ক্লাস হয় জুলাই মাসে, তারপর হয়েছিল আগস্ট প্লাস সেপ্টেম্বর, 2 মাস মিলে 1 মাস ক্লাস হয়েছিল সেই সময় যে সার্বিক পরিস্থিতির জন্য। তারপর ক্লাস হয়েছে অক্টোবর মাসে, এবার ক্লাস শুরু হইলো আজকে থেকে নভেম্বর মাসে। এই যে 4 মাস ক্লাস, 3 মাসের ক্লাস হয়ে গেছে। এখানে 12টা করে ক্লাস হয়েছে। 4টা মেজর কোর্সের ক্লাস হয়। প্রত্যেক মাসের ফি নেওয়া হয় 350 টাকা করে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া হয় এবং ক্লাসগুলো আশা করি খুব ভালো লাগে আপনাদের। তো এই যে নভেম্বর মাসেও 12টা ক্লাস হবে, 12টার মধ্যে আজকে 1 নম্বর ক্লাস হয়ে যাচ্ছে বা হয়ে গেল। আরো 11টা ক্লাস ভাইয়া আমি যদি এখন যদি আমি ভর্তি হই, আমি কি ওই আগে যে ক্লাসগুলো হয়েছে ওইগুলো কি আমি করতে পারবো না সবগুলো? আচ্ছা, আমি সেটা ক্লিয়ার করি। আমাদের যেহেতু সিস্টেমটা হচ্ছে মান্থলি ক্লাস এবং প্রত্যেক মাসের ক্লাসগুলো আলাদা আলাদা গ্রুপে হয় এবং ক্লাসগুলো রেকর্ড থাকে, এই জন্য প্রত্যেক মাসের ক্লাসগুলো আপনাকে পেমেন্ট করে নিতে হবে। আপনি যদি ভাবেন যে আমি শুধু নভেম্বর মাসের জন্য পেমেন্ট করে ভর্তি হব, আগের ক্লাসগুলো পেয়ে যাব, এটা না, আপনাকে প্রত্যেক মাসের জন্য পে করে ভর্তি হয়ে যাবে। তাহলে এখন যদি কেউ চান যে ভাই আমি 4 মাসে ভর্তি হতে চাই, তাহলে 4 মাসের জন্য ফি আসে 1400 টাকা। তো আমি আজকে এই লাইভ আজকে থেকে আগামীকাল পর্যন্ত একটা অফার দিয়ে যাব আপনাদের। যদি কেউ একসাথে 4 মাসের জন্য ভর্তি হন, 1400 টাকার পরিবর্তে 1000 টাকা দিয়ে 4 মাসে এনরোল করতে পারবেন, জয়েন করতে পারবেন আজকে থেকে কালকে রাত 12টা পর্যন্ত, রাত 11টা 59-এর মধ্যে। এরপরে যদি কেউ বলেন এই অফার দিতে পারবো না। দ্বিতীয়বার একটা কথা বলি ভাইয়া, আমি তো 1 মাসের জন্য ভর্তি হয়ে গেছি, আমি কি অফারটা পাবো? হ্যাঁ, আপনি যেহেতু ভর্তি হয়েছেন, বাকি 3 মাস হন নাই, আপনি চাইলে বাকি 650 টাকা দিয়ে আপনি সেই ক্লাসগুলো নিয়ে নিতে পারবেন। দ্বিতীয় কথা বলি, যদি কেউ বলেন যে ভাই আমি তো আজকে একটা ক্লাস করলাম, আরো কয়েকটা ক্লাস করে দেখে যদি একটা সুযোগ দিতেন, তাহলে সেটা বলবো যে আপনি নভেম্বর মাসের জন্য শুধু ভর্তি হন। যদি ক্লাসগুলো আপনার ভালো লাগে নভেম্বর মাসে পুরো ক্লাস করে, তাহলে আপনি আগের ক্লাসগুলোর জন্য পে করে নিতে পারবেন। সেজন্য ডিসকাউন্ট আমি এখন দিতে পারবো কিনা জানি না, এটার জন্য আমাকে মেসেজ করবেন বা আমাদের যে ভাইয়ারা আছে তাদের। ভাই সেটা কি 1000 টাকায় কি পাবো? বুঝি নাই আপু, আরেকবার বলেন। মানে ওই যে আপনি যে বললেন যে আমার নভেম্বর মাসের ক্লাসগুলো করব, করার পরে যদি আমি আরো 3 মাসের জন্য ভর্তি হই, আমি কি 1000 টাকায় পাবো? না, সেটা অবশ্যই পাবেন না। এই 1000 টাকা সেটাই আর কি। এটা শুধু আগামীকাল 12টা পর্যন্ত, 12টা পরে যদি বলেন তাহলে ঠিকই কিন্তু 1400 টাকা দিয়ে জয়েন করতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। তো এখন জয়েন করবেন কিভাবে? কাউকে কোনো কিছু বলার দরকার নাই। এই যে একটা নাম্বার দেই, 01786948463। হ্যাঁ, এই যে একটা নাম্বার, এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট, উপায় সবকিছুই আছে। এই নাম্বারে সেন্ড মানি বা ক্যাশ ইন করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইলেন সেটা লাস্ট 4টা ডিজিট আমাদের যে দা ডিওইবিজি গ্রুপ এই পেজের মধ্যে মেসেজ করে জানাইলে হবে, অথবা আমাদের যে কারো আইডি গুলোতে জানাইলেই হবে, আপনাকে প্রাইভেট গ্রুপ গুলোতে অ্যাড করে নেওয়া হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া আপনার সাথে যোগাযোগ করার মানে মাধ্যম কিভাবে যোগাযোগ করতে পারবো? মাধ্যম হচ্ছে এই পেজের মধ্যে মেসেজ দিলেও আমাকে পাবেন,
অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যে হোয়াটসঅ্যাপটা আমার ফোনেই আছে, এই নাম্বারটা আমি ইউজ করি, কিন্তু এই নাম্বারে মানে ইনকামিং কল বন্ধ আছে, মানে বাইরে থেকে কল আসে না, খুব জরুরি প্রয়োজন ছাড়া আমি নিজেও এটা অন করি না। কারণ তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। ভাইয়া ইংলিশ ডিপার্টমেন্টে যে 4টা ইংলিশ আছে ওই 4 বিষয় কি আপনারা পড়ান? হ্যাঁ 4টা, এবং নন মেজর সম্পর্কে আমরা কিন্তু ধারণা মাঝে মাঝে ক্লাসগুলোতে দেই। আপনাদের বলছি না যারা আগে থেকে ক্লাস করেন, নন মেজর সম্পর্কে কিছু ধারণা পাইছিলেন? ভাইয়া আমি নতুন। যারা ক্লাস করছেন জি ভাইয়া। নন মেজর গুলো সম্পর্কে ধারণা পাবেন। আর আমাদের এই কোর্সটা আশা করি অতি দ্রুত কিন্তু শেষ হয়ে যাবে, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারি থেকে মূলত হচ্ছে আরেকটা তখন কোর্স শুরু হবে, যেই কোর্সটাতে বেসিক পড়ানো হবে না, যেই কোর্সটার উদ্দেশ্য হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সংক্ষিপ্ত সময়ে। কিন্তু আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে অনেক বেশি চেষ্টা করেও আপনি ততটা সফল হতে পারবেন না, যদি আপনার বেসিক গুলো ক্লিয়ার থাকে। এখন আপনি রাইম স্কিম বের করতে পারেন না, আপনি পরীক্ষায় কি উত্তর লিখবেন? লিখতে পারবেন? কিন্তু ওই কোর্সটা যে হবে ওইখানে শুধু প্রশ্নগুলো উত্তর দিয়ে দেওয়া হবে, প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়া হবে, কিভাবে উত্তর করবেন, কিভাবে ভালো মার্ক আনা যায়, এই জিনিসগুলো নিয়ে ওই ক্লাসগুলো হবে। ওইখানে কোনো মান্থলি ক্লাস না, ওই ব্যাচটা হবে এরকম 1500 টাকা সাপোজ ফি দেওয়া হলো, একটা ফি দেওয়া হলো 1500 টাকা, এই ফি দিয়ে এককালীন একটা ফি নেওয়া হবে, যে ফি দিয়ে আপনি ফাইনাল এক্সাম পর্যন্ত যতদিন না পরীক্ষা হবে ততদিন পর্যন্ত আপনি ক্লাস, মডেল টেস্ট সবকিছু ফ্রি পাবেন, মানে ওই টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবং সেখানে নন মেজর সহ মেজর নন মেজর সবগুলো কোর্স মিলে। ক্লিয়ার? তার মানে কি আমাদের ফেব্রুয়ারির মধ্যেই সবকিছু পড়া শেষ হয়ে যাবে? হ্যাঁ ফেব্রুয়ারি যাবেই না, তার আগেই মনে হয় শেষ হবে, জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। ভাই আর আমাদের আপনাদের ফাইনাল পরীক্ষার বেশি এক্সাম সময় নাই তো, জুলাইতে হবে? আপনাদের ফাইনাল এক্সামের বেশি সময় নাই তো, আপনাদের ফাইনাল এক্সাম জুন জুলাইয়ে হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ আপনারা ফার্স্ট ইয়ার থেকে, মানে ক্লাস কবে শুরু হয়েছে আপনাদের, কবে ভর্তি হয়েছেন বলেন তো? জুলাই মাসের 5 ভাইয়া তারিখ ম্যাথে থেকে শুরু হয়েছে ক্লাস। জুলাই মাসে না মে মাসে? জি মে মাসে। ম্যাথে মেতে আমাদের ভর্তি তো হয়েছে। জুলাইতেই হয়েছে। আপনারা মনে হয় তাহলে রিলিজ স্লিপে ভর্তি হয়েছেন পরে, কিন্তু শুরুটা হয়েছে মে মাস না না থেকে। ভাইয়া, তাহলে আমাদের কলেজের ক্লাসই শুরু হয়েছে ক্লাস শুরু না, আপনি জুলাই মাস ভর্তি হয়েছেন থেকে। কবে? ভর্তি হয়েছেন ও কবে? মে, হ্যাঁ মে হ্যাঁ মে মাসে। মাসে। আপনার মে মাস থেকে, মে মাস হচ্ছে 1 বছর, 1 বছরের মধ্যে পরীক্ষা হয়ে যাওয়ার কথা, তো এই জন্য জুন জুলাই এর মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। তো ফাইনাল পরীক্ষা যদি জুনে হয় তাহলে কয় মাস আছে, তাই না? বা জুলাইয়ে হলো, তো এই জন্য এখন থেকে যদি পড়েন দেখবেন কিছু হলেও উন্নতি হবে। এবং আমি এতটুকু বলবো, আমাদের ক্লাসগুলো যদি রেগুলার কেউ করেন, যেটা পড়া দেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয়, সেটা যদি রেগুলার কেউ কন্টিনিউ করেন, আপনাকে রেজাল্ট নিয়ে ভাবতে হবে না, সেই ভাবনাটা আমাদের। কিন্তু আপনাকে প্রতিনিয়ত 2 থেকে 4 ঘন্টা পড়াশোনার সময় দিতে হবে। যা পড়ানো হলো এটা যদি আপনি এখন টেবিলে বসে একটু নিজে পড়েন, ক্লাসটা আবার দেখেন, যে নোটটা দেওয়া হলো সেটা পড়েন, তাহলে আর কোনো কিছু বাকি থাকবে? বলেন, থাকবে? ভাইয়া 3 না। উপরে পাওয়া যাবে। অবশ্যই আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলবো, যদি আপনি রেগুলার ক্লাস করেন, রেগুলার আপনি হচ্ছে দিনের পর ওটা দিনে শেষ করতে পারেন, আপনার রেজাল্ট নিয়ে ভাবতে হবে না, এমনিতে ফার্স্ট ক্লাস থাকবে, আমি এতটুকু বলবো। আচ্ছা এরপরে দেখেন, এরপরে যেটা বলতেছিলাম, লাস্ট 6 লাইন, লাস্ট 6 লাইন দেখেন, প্রথম 8 লাইন শেষ, পরের 6 লাইন দেখেন। তাহলে ইউজ এর সাথে শুরুর যে 8 লাইন ছিল কারোর সাথে কি মিলতেছে মনে করেন তো? ওইখানে সাউন্ড ছিল দুইটা, একটা ওয়েস এইচ সাউন্ড ছিল আর একটা আইট সাউন্ড ছিল, ইউজ এর সাথে কারো মিলতেছে? না ভাইয়া মিলে না। তাহলে এটা একটা নতুন বাচ্চা আসছে পরিবারে, তাহলে এর নাম দিতে হবে নতুন করে সি, এর আগে এ বি দিছি তাহলে এর নাম দিলাম সি। এবার দেখেন ফেইথের সাথে কারো মিলে? ভাইয়া মিলতেছে তো। কার? না ভাইয়া, তাই তো মিলতেছে। কারোর সাথে মিলে এই সাউন্ডের সাথে, ফেইথ সাউন্ডের সাথে? মিলছে না। আপু বলেন মিলে? যিনি বললেন না ভাইয়া, মিলে না। না ভাইয়া মিলে না। মিলবে না,
কারণ এর আগে আমরা সাউন্ড পাইছিলাম, শেষে ছিল ওয়েস, আরেকটা ছিল লাইট, আইট সাউন্ড ছিল। তাহলে এই দুইটার সাথে আমাদের কোনোটাই মিলে না, এবং এখানে যে ইউজ এর সাথেও মিলে না। তাহলে এরও নাম দিতে হবে নতুন করে ডি। এরপরে আমরা কি পাইলাম? ইউজ। এখানে আছে লুজ। ইউজ আর লুজ মিলে? না, মিলে না? মিলছে তো। তাহলে এটা হবে সি। এরপরে দেখেন ফেইট, এইট একটা সাউন্ড আসতেছে, এইট আর ব্রেক, এটাও মিলে ডি। তারপরে দেখেন চুজ, লুজ, ইউজ, এটাও মিলে সি। ডেট, ব্রেক, ফেইট, এটা হচ্ছে ডি। তাহলে লাস্ট 6 লাইনে রাইম স্কিম পাইলাম সিডি, সিডি, সিডি। পাইছি? জি ভাইয়া। তাহলে পুরো কবিতাটা রাইম স্কিমটা কি আসছে? আব্বা আব্বা, তাই না? সিডি, 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 এটা হচ্ছে পুরো কবিতা রাইম স্কিম। এবং এই রাইম স্কিমটা আমাদের পেট্রারসন সনেটের রাইম স্কিমের সাথে মিলে যায়। এই জন্য আমরা এই কবিতাটাকে কি বলতে পারি? পেট্রারসন সনেট বলতে পারি। ওকে, জি। সবার ক্লিয়ার? কারো প্রশ্ন আছে মনের মধ্যে? যদি থাকে প্রশ্ন দ্রুত বলে ফেলেন, না হলে এই প্রশ্ন মনে রেখে দিলে আপনি সমাধান পাবেন না। বললেই পেট্রারসন না পেট্রাকান? বললেই হয়। কেউ বলে পেট্রার চান, কেউ বলে পেট্রার কান। আপনি যেটাতে বানান ভুল করবেন না সেটাই বলুন, ঠিক আছে? এবার একটা লাইন দেখাই দিই। হাউ ডু আই লাভ thee? How do I love thee? Let me count the ways. এখানে দেখেন তো কয়টা ওয়ার্ড আছে লাইনটাতে? 10টা। আমাদের বলা হয় স্ক্যান, বা এটাকে স্ক্যান বলা হয় বা স্ক্যানেশন বলা হয়। আরেকটা কথা বলতে পারি, আইএমবিক পুরো দেখা যায়। আইএমবিক পেন্টামিটার। এই আইএমবিক পেন্টামিটার বোঝার ক্ষেত্রে কি করতে হয়, বা স্ক্যানেশন পরীক্ষায় আসলে কি করতে হয়, এটার জন্য আমাদের পুরো লাইনটাকে চিন্তা করতে হয়। প্রত্যেকটা লাইন, কবিতার প্রত্যেকটা লাইনকে চিন্তা করতে হবে। আমাদের এখানে সিলেবল জানতে হয়। সিলেবল 4 ধরনের: মনোসিলেবল, ডাইসিলেবল, পলিসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। এখন আমাদের শর্তটা হচ্ছে, প্রথম সূত্রের শর্তটা হচ্ছে বের করার, স্ক্যানেশন করার প্রথম শর্তটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডকে মনোসিলেবলে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন কি বলছি? জি ভাইয়া। মনোসিলেবলে নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল করেন, হাউ একটা মনোসিলেবল, ডু একটা মনোসিলেবল, আই একটা মনোসিলেবল, লাভ একটা মনোসিলেবল, দি একটা মনোসিলেবল, লেট একটা মনোসিলেবল, মি একটা মনোসিলেবল, কাউন্ট একটা মনোসিলেবল, দি একটা মনোসিলেবল, ওএস একটা মনোসিলেবল। এখানে কোনো ডাইসিলেবল, পলিসিলেবল আছে, ট্রাইসিলেবল আছে? না, নাই। তাহলে এই জন্য আমাদের ক্ষেত্রে এটা সহজ হয়েছে, যেহেতু নাই। তাহলে এবার আমাদের করতে হবে দুইটা মনোসিলেবল মিলে একটা মিটার হয়। তাহলে এই যে দুইটা মনোসিলেবল, আরো দুইটা মিলে একটা মিটার হলো, আরো দুইটা মিলে একটা মিটার, আরো দুইটা মিলে একটা মিটার। ভাগ করছি দুইটা দুইটা করে। জি ভাইয়া। যদি আমরা ভাগ করে থাকি তাহলে এই যে দেখেন, এটাকে 1 মিটার বলা হচ্ছে, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার। তাহলে কয়টা মিটার পাইছি? 5টা মিটার। 5টা মিটার, 5 মিটার। এখন 5 মিটারকে, আচ্ছা ওই যে জান্নাতুল ফেরদৌস আপু আছেন? জি ভাইয়া। আপনি তো বললেন যে সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, তাই না, ইন্টারমিডিয়েটে? জি ভাইয়া। মনে পড়ে অ্যালকেন,
জৈব যৌগে অ্যালকেন অ্যালকিন জি অ্যালকেন অ্যালকেন। তো ওইখানে লিখিত রূপে 5 কে কি বলা হইতো? মানে লিখিত রূপে 5 বুঝি নাই। 5 কে কি বলা হয়? 6 কে কি বলা হইতো? 7 কে কি বলা হইতো? প্রোপেন 5 কে প্রোপেন বলে। ওটা আমি ভুলে গেছি, আমি নিজেও সায়েন্সে ছিলাম কিন্তু চর্চার অভাবে ভুলে গেছি। হ্যাঁ বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছিলাম 5 কে পেন্টা বলা হইতো, 6 কে হেক্সা বলা হইতো বেনজিনের ক্ষেত্রে। মনে পড়তেছে? পেন্টা হেক্সা হেপ্টা অক্টা নোনা ডেকা মনে পড়ে? নোনা ডেকা জি ভাইয়া। তো এই 5 কে কি বলা হয় তাহলে? পেন্টা বলা হয়। জি তো এই যে এখন পেন্টামিটার কিভাবে আসলো সনেটের ডেফিনেশনে? লুৎফুর নাহার আপু বুঝতে পারছেন কিভাবে পেন্টামিটার আসছে? কথা বলেন। ভাই আমাকে বলবেন? জি, আপনি তখন বলছিলেন না সনেটের ডেফিনেশনটা, জি জি এবার বুঝতে পারছেন পেন্টামিটার কিভাবে বুঝতেছি আসছে? ভাইয়া। ক্লিয়ার হয়েছে সবার? জি ভাইয়া। আরেকটা লাইন খেয়াল করেন, আমি একটু দেখাই যে 10টা সিলেবল মনোসিলেবল নাই এমন একটা লাইন খেয়াল করেন, যে ওইটাতে আমরা 10টা মনোসিলেবল কিভাবে বানাই। যেমন এখানে একটা লাইন আছে 55 নম্বর লাইনটা, আই লাভ দি টু দা লেভেল অফ এভরিডেস। এখানে দেখেন কয়টা ওয়ার্ড আছে? কয়টা আছে? 8টা। 8টা। তাহলে এখানে খেয়াল করতে হবে আমাদের প্রথম কাজটা কি, মনোসিলেবলে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন আই একটা মনোসিলেবল, লাভ একটা মনোসিলেবল, দি একটা মনোসিলেবল, টু একটা মনোসিলেবল, আবার দি একটা মনোসিলেবল, লেভেল একবারে উচ্চারণ হচ্ছে? বলেন না না তাহলে এটা কি মনোসিলেবল লেভেলটা? না না, এটা হচ্ছে কি সিলেবল? ডাইসিলেবল। এটাতে ডাই সিলেবল আছে। তাহলে আমাদের ডাইসিলেবল। মনোসিলেবলে নিয়ে আসতে হবে। মনোসিলেবলে আসতে গেলে শর্তটা কি? লেভেল, লেভেল এরকম হবে না? জি ভাইয়া। জি এরপরে দেখেন অফ, অফ একটা মনোসিলেবল। তারপরে দেখেন এভরিডেস, এভরিডেসে কয়টা সিলেবল আছে? 3টা। 3টা না 2টা? আচ্ছা, 3টা। লেভেলটা কিন্তু একটাই আছে, খেয়াল করি লেভেল। লেভেলের মধ্যে একটাই সিলেবল আছে, কয়টা? এল ই, লেভেল বানান কি ভুল গেছে? না, এল ই ভি এল, লেভেলের মধ্যে একটাই আছে। না, লেভেল একবারই হয়, আপনি ডিকশনারিতে দেখবেন একবারে উচ্চারণ হবে। আর এভরিডেস, এভরিডেস এখানে 3টা আছে, ই ভি ডেস এইখানে 3টা আছে। এখন দেখেন কয়টা মনোসিলেবল আসছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আসবে। তাহলে দেখেন এখানে ভাগ করব দুইটা দুইটা করে, এই যে দুইটা দুইটা করে ভাগ করছি। তাহলে দেখেন 1টা মিটার, 2টা মিটার, 3টা মিটার, 4টা মিটার, 5টা মিটার আসছে। বুঝেছেন? জি ভাইয়া। জি তো এইভাবে পেন্টামিটার আসবে। এখন তাহলে আইএমবি জিনিসটা কিভাবে আসবে? ভাইয়া জি বলেন। ভাইয়া এখানে এভরির ওইখানে ই নিয়ে দিয়ে হচ্ছে ইভি ই দিলে হবে না, বা তারপর হচ্ছে আর ওয়াই? ওইটা আছে দেখছি 118 এ ভাই ই দেয়া আছে। আচ্ছা, ই ভি ই এভরি, এটাই হবে। তখন আমার লিখতে ইয়া করতে বলেছে। এফ
তারপর হচ্ছে রি, তারপর ডে না? এভরি ডেজ ঠিক আছে, ইভি আর ওয়াই DAYS, এবার ঠিক আছে। আমি একটু তাড়াহুড়া করতেছিলাম তো, অনেক সময় হয়ে গেছে, এই জন্য অতটা খেয়াল করিনি। বুঝতে পারছেন? জি ভাই। শোনেন ভাই, তো সনেট 18 আমি স্ক্যানটা প্র্যাকটিস করছিলাম, হ্যাঁ, কিন্তু এভরি ওইখানে আছে এন্ড এভরি ফেয়ার ফরম ফেয়ার সামটাইম জি। ডিক্লাইন, এই লাইনটাই এই মানে এভরিটাই দিছে, তারপরে আর ওয়াই ফেয়ার এইটা হচ্ছে একের ভিতরে রাখিছে, এক মানে এই মানে এই যে এক ডিভাইডেড এর ভিতরে রাখিছে, তো ওর ভিতরে মানে ওয়াই এর উপরে চন্দ্রবিন্দু ওই চিহ্নটা দিছে, ওইটা ওয়াই এর উপরে হয়েছে কেন? ওয়াই কি আমাদের একটা জিনিস খেয়াল করতে আমি বলছিলাম যে যখন আমরা চিহ্নগুলো দিব, আচ্ছা আমি ওটাতে যাচ্ছি, আপনারা এটা কি ক্লিয়ার হয়েছে এতটুকু জি ভাই, এটা হয়েছে সবার? জি। ওকে, আমি তাহলে এবার পরের ধাপে যাই, ঠিক আছে? ভাইয়া, জি। মানে যেগুলো 6-7টা সিলেবাল বিশিষ্ট থাকে ওগুলো মানে এভাবেই করতে হবে? হ্যাঁ, ভেঙ্গে ভেঙ্গে মনোসিলেবলে নিয়ে আসতে হবে প্রত্যেকটা ওয়ার্ডকে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো আউলে যায় এর জন্য আর কি। প্রত্যেকটাকে ভেঙ্গে ভেঙ্গে মনোসিলেবলে নিয়ে আসতে হবে, এতটুকু ক্লিয়ার? এবার আমরা পরের ধাপে যাই, আইএমবি কিভাবে আসলো এটাতে যাই। এখন আইএমবি আসার ধাপ হচ্ছে দুইটা, প্রত্যেকটা মিটারের মধ্যে চিন্তা করতে হবে। প্রত্যেকটা মিটারে কি চিন্তা করব? আমাদের একটা হবে স্ট্রেস সিলেবল আর একটা হবে আনস্ট্রেস সিলেবল। কি হবে? স্ট্রেস আর একটা হবে আনস্ট্রেস। স্ট্রেস আনস্ট্রেস এমন হবে। তাহলে এখন সূত্র আছে, আপনাদের কাছে এবিসি বই আছে? জি ভাইয়া। একটু বের করেন। একটু এবিসি বইটা বের করেন, আপনাদের দেখাই দিই। এবিসি বইয়ের পৃষ্ঠা নাম্বার 36, পৃষ্ঠা নাম্বার 36 বের করেন। বের করছেন? জি ভাইয়া। দেখেন, আমি স্ট্রেস আর আনস্ট্রেসের নামকরণটা এস প্লাস ইউএনএস বলি, তাহলে যাতে বুঝতে সুবিধা হয়। আমি বলে নেই তাহলে বুঝবেন। যদি ইউএনএস আনস্ট্রেস প্লাস স্ট্রেস থাকে তাহলে এটাকে আমরা বলবো আইএমবি। যদি স্ট্রেস প্লাস আনস্ট্রেস থাকে তাহলে আমরা সেটাকে বলবো ট্রকিয়া। এই দুইটা জিনিস আমাদের আপাতত জানলে হবে। বাকিগুলো যদি জানতে চান, এই এবিসি বইয়ের 36 পৃষ্ঠায় দেখেন, এখানে লেখা আছে আইম বা আইমবাস লেখা আছে, অ্যাডজেক্টিভ হচ্ছে আইএমবি ব্র্যাকেটে। পাইছেন? পাইছেন? কথা বলেন। বাস জি ভাইয়া পাইছি। সবাই পাইছেন কি? বাকিরা কেউ কথা কয় না। জি পাইছি। আচ্ছা, তাহলে এটা ভাইয়া দেখেন, এই বইটা কি কিনতেই হবে? এই বইটা কিনতেই হবে? আমার কলেজ থেকে যে বললো কিনা লাগবে না এখন। এই যে বইটা, আমি বলি কি, এই বইটা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার মাস্টার্স এবিসি পর্যন্ত বইটা কাজে লাগবে। ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার মাস্টার্স পর্যন্ত কাজে লাগবে। এবং এই বইটা আমাদের এতটাই হেল্প করবে, যেমন এটা বলা ভুল হবে না, কেউ আবার অন্য মাইন্ডেও নিয়েন না। আমি বলবো এই এবিসি বা এই ধরনের বইগুলো আমাদের ইংলিশ লিটারেচারের স্টুডেন্টদের জন্য একটা, প্রত্যেকটা ধর্মের যেমন ধর্মগ্রন্থ থাকে, তো ইংরেজি সাহিত্যের ধর্মগ্রন্থ হচ্ছে এবিসি। শর্টকাটে দেওয়া, এত সুন্দরভাবে গোছানো। বুঝতে পারছেন? একটা ধর্মগ্রন্থের সাথে তুলনা করছে, তার মানে কতটা গুরুত্বপূর্ণ, এতটুকু বোঝানোর জন্য তুলনা করছে। আর অন্য কোনো কিছুতে মাইন্ডে নেওয়ার দরকার নেই। ক্লিয়ার? এখানে দেখেন দেওয়া আছে প্রথমটা আইম অর আইমবিয়াসের সমান সমান দিয়ে কি লিখে আছে? আনস্ট্রেস প্লাস স্ট্রেস। আমি কি লিখছি? আনস্ট্রেস প্লাস স্ট্রেস হলে কি বলছি? আইএমবিক বলছি না? হ্যাঁ হ্যাঁ, কথা বলেন, তো সময় লাগবে। বলছি? জি জি ভাইয়া। কথা না বললে তো সময় লাগবে, এমনিতে ক্লাসটা অনেক টাইম হয়ে গেছে। আর স্ট্রেস প্লাস যদি আনস্ট্রেস হয় তাহলে কি হবে? ট্রকি হবে। দেখেন তারপর একটা ট্রকি,
অ্যাডজেক্টিভে লেখা হয় ট্রকিয়া। তাহলে কি আছে? স্ট্রেস প্লাস আনস্ট্রেস আছে, আছে। তাহলে এই যে বাকিগুলো আপনারা এইভাবে দেখতে পাবেন। স্পন্ডি কখন হবে? যখন স্ট্রেস প্লাস স্ট্রেস হবে। ফাইরিক কখন হবে? যখন আনস্ট্রেস প্লাস আনস্ট্রেস হবে। এনাপেস্ট কখন হবে? যখন আনস্ট্রেস প্লাস স্ট্রেস হবে। এগুলো অনেক পরের ধাপ, অনেক উচ্চ ধাপ। আমাদের আপাতত এই দুইটা মনে রাখলে হবে। স্ট্রেস প্লাস আনস্ট্রেস হইলে সেটাকে বলবো আমরা ট্রকিয়া, আর আনস্ট্রেস প্লাস স্ট্রেস হলে বলবো আইএমবি। এখন এগুলো আমরা বুঝবো কিভাবে যে কোনটা স্ট্রেস কোনটা আনস্ট্রেস? এটাই হচ্ছে বড় কথা, তাই না? কোনটা স্ট্রেস কোনটা আনস্ট্রেস এটা আমাদের বুঝতে হবে। এখন স্ট্রেস হওয়ার শর্ত কি? কোনটাকে আমরা স্ট্রেস বলবো? একটা স্ট্রেস কখন হবে? ভাওয়েলের একটা শব্দের উচ্চারণ করতে আমাদের কিসের প্রয়োজন হয়? ভাওয়েল গুলোর, ঠিক আছে? তো একটা ভাওয়েলের উচ্চারণ করার সময় যে ওয়ার্ডটা বা যে বর্ণটা উচ্চারণ করতে আমাদের সময় বেশি লাগবে, শ্বাস প্রশ্বাস দীর্ঘ সময় ধরে বের হবে, শক্তি বেশি লাগবে, জোর দিতে হবে, সেটাকে আমরা কি বলবো? স্ট্রেস। বেশি দিতে হবে, সময় বেশি লাগবে, দীর্ঘ একটা শ্বাস প্রশ্বাস বের হবে, তখন আমরা সেটাকে বলবো স্ট্রেস। আর আনস্ট্রেসে কি হবে? তার বিপরীত। তাহলে এখানে দেখেন হাউলের এখানে ভাওয়েল হচ্ছে ও, ডু এর এখানে ভাওয়েল হচ্ছে ও। যখন আপনি দেখবেন ও গুলো ভাওয়েল গুলো সেম, তখন আপনি পুরো ওয়ার্ডটাই উচ্চারণ করে চেষ্টা করবেন বুঝার। হাউ, হাউ উচ্চারণ কি শেষ না আরো করা যাবে? হাউ করা যাবে। হাউ আর ডু, ডু উচ্চারণটা কি আপনি সারাদিন ধরে করতে পারবেন? বলেন যাবে? না ভাইয়া, যাবে না। ডু বলেন তো, বলতে থাকেন, প্রয়োজনে মাইকটা অফ করে আপনি বলেন। অনেকক্ষণ বলা যাবে। অনেকক্ষণ বলা যাবে। হাউ কি বলা যাবে? না ভাইয়া, তাহলে এখানে কোনটাতে বেশি সময় ধরে উচ্চারণ করা যায় বা বেশি সময় লাগে? ডোটা হচ্ছে স্ট্রেস হবে আর হাউটা হচ্ছে আনস্ট্রেস হবে। তাহলে ডুটা উচ্চারণ করতে বেশি সময় লাগে, তাহলে ডুটা হচ্ছে আমাদের স্ট্রেস। তাহলে যেটা স্ট্রেস হবে সেটার উপরে ভাওয়েলের উপরে আমরা রেপের মতো চিহ্ন দিব। কিসের মতো? রেপের মতো। আর যেটা আনস্ট্রেস হবে সেটাতে আমরা একটু বাঁকা চাঁদ বা ইউ এর মতো করে সাইন দিব। কার উপরে? ভাওয়েল গুলোর উপরে। ক্লিয়ার? ঠিক, এটাও খেয়াল করেন। আই লাভ, এখানে ও এখানে আই, আই ও। দেখেন কোনটাতে বেশি সময় লাগে? আইতে বেশি সময় লাগতেছে। খেয়াল করে দেখেন, ভালো মতো উচ্চারণ করেন। না ভাইয়া, ওতে সময় লাগতেছে। লাভ, আই লাভ। খেয়াল করে দেখবেন ওতে সময় লাগতেছে, এই জন্য ওটা হবে আমাদের কি হবে? আনস্ট্রেস, স্ট্রেস। তাহলে এই ওটার উপরে হবে রেপের মতো চিহ্ন, আর আই এর উপরে হবে বাঁকা ইউ বা বাঁকা চাঁদের মতো চিহ্ন, আনস্ট্রেস। ঠিক সেম এটাও। এখানে দেখেন এখন ডি ভাওয়েল আছে দুইটা, তাহলে দুইটা ভাওয়েল থাকলে আপনাকে চিন্তা করতে হবে কোন ভাওয়েলটার উপরে শক্তি দিয়ে ওয়ার্ডটা উচ্চারণ হচ্ছে। ডি এই শেষেরটা দিয়ে উচ্চারণ হচ্ছে, তাই না? শেষের এইটা। তাহলে এই ই এর মতো হবে আনস্ট্রেস চিহ্ন বাঁকা চাঁদের মতো, আর এই ই এর উপরে হবে রেপের মতো, কারণ পরেরটা লেট, লেট ডি। যদি খেয়াল করেন তাহলে এখানে আনস্ট্রেস প্লাস স্ট্রেস হবে। এখন আমি কেন এইভাবে দিতে পারতেছি আমি একটু পরে আপনাদের বলছি। কাউন্ট, কাউন্ট এই রেপের ইউ এর উপরে রেপ হবে, ডি বাঁকা ইউ বা বাঁকা চাঁদের মতো, ওএস রেপ। এখন আমি বলি কেন আমি বলতেছি, আমাদের এই যে হাউ ডু আই লাভ দি, এই কবিতাটা কি সনেট? জি ভাইয়া। যদি সনেট হয় তাহলে এই কবিতাটা আইএমবিক পেন্টামিটার হতেই হবে। প্রত্যেকটা সনেট আইএমবিক পেন্টামিটার, কারণ আমাদের ডেফিনেশনের মধ্যেই বলা ছিল না 14 লাইন পেন্টামিটার। আইএমবিক পেন্টামিটার। তো এতটুকু বলি, যদি প্রশ্নের মধ্যে সনেট আসে তাহলে আপনি চোখ বন্ধ করে আনস্ট্রেস ইনস্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস দিয়ে যাবেন, শেষে লিখবেন এটা আইএমবিক পেন্টামিটার, কোনো ভাবনার দরকার নেই। এতটুকু বলে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনি উচ্চারণগুলো ঠিক মতো
করে দেখেন, আনস্ট্রেস প্লাস স্ট্রেস আসবে, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, এইভাবে প্রত্যেকটা লাইন এটাও আসবে, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস লেভেল, লেভেল 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 লেভেল, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস। এখন দেখেন এখানে আর ওয়াই, এখানে কি কোনো ভাওয়েল আছে? না ভাইয়া। আছে, যেখানে কোনো ভাওয়েল থাকে না, কারণ ভাওয়েল ছাড়া কোনো উচ্চারণ হয় না, এটাকে সেমি ভাওয়েল বলা হয়, বলা হয় না? ও হ্যাঁ হ্যাঁ। তো সেমি ভাওয়েল যদি হয় তাহলে এটা দিয়ে উচ্চারণ হবে, এই জন্য এটার উপরে হবে আনস্ট্রেস, আর ডেইস, ডেইস এর উপরে হবে স্ট্রেস। পুরো কবিতাটা এখন প্র্যাকটিস করতে পারবেন বাসায়? জি ভাইয়া। জি ভাইয়া। একটু পুরো কবিতাটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আরো পড়ার ইচ্ছা আছে থাকলে আমি ফিগার অফ স্পিচ গুলো পড়াই দেব। বলেন, ইচ্ছা আছে নাকি বিরক্ত হয়ে গেছেন? না ভাইয়া, ভাইয়া পড়ান। ভালোই লাগতেছে, কিন্তু আমার ফোন অফ হয়ে যাচ্ছে তো, চার্জ বলেন নাই। আপনারা যদি বলেন যে ভাই আমরা আরো পড়তে চাই তাহলে আমি আগাবো, আর যদি বলেন যে ভাই আজকে থাক তাহলে আজকে থাকবে। আপনারা যেটা বলবেন সেটা, আমার কোনো সমস্যা নেই। ভাইয়া ঠিক আছে? পড়ান। না তাহলে ভাইয়া, আজকে কি আজকের মতো এতটুকুই? থাকুক। ওকে, আমরা নেক্সট ক্লাস এটার উপরে রাইম স্কিল ক্লাস, সরি রিডিং স্কিলের জন্য এই কবিতার উপরে ক্লাস আছে, সেই রিডিং স্কিলে আরো বিস্তারিত জানতে পারবো, কিভাবে থিমটা লিখতে হয়, কিভাবে মূলত টোনটা লিখবো, এখানকার মূলত এই যে ফিগার অফ স্পিচ গুলো আলোচনা করব। ভাইয়া রিডিং স্কিলেও কি মানে এই কবিতার সম্পর্কে থাকবে? বুঝলাম না। জি, রিডিং স্কিলে পার্ট সি, তিনটা পার্ট আছে, তিনটা পার্টের মধ্যে পার্ট সি একটা, সেই পার্ট সি তে 50 মার্ক, 50 মার্কের অ্যানসার করতে হয়। একটা কবিতা দেওয়া থাকবে প্যাসেজে, সেই কবিতাটা সিন পোয়েম প্লাস আনসিন পোয়েম থাকতে পারে, যে কোনো একটা থাকবে, সিন বা আনসিন। তো সিন পোয়েম কোনগুলো? আমাদের কবিতার বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো থেকে থাকতে পারে, এই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। তো এই যে হাউ ডু আই লাভ দি, এটা যদি আমাদের থাকে তাহলে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসবে? সামারি লিখতে বলবে, থিম লিখতে বলবে, তারপর হচ্ছে টোন, মুড, টোন মুড, তারপর রাইম স্কিম, রাইম স্কিম লিখতে বলবে, এরপরে স্ক্যানেশন যেটা পড়াইলাম এখনই আমরা যেটা পড়লাম, স্ক্যান, আর কি আছে? পয়েন্ট পজিশন বা অথার্স পজিশন, অথার পজিশন, এরকম আরো বেশ কিছু প্রশ্ন আছে, জেনারিক ফর্ম, এক্সপ্লানেশন, এইসব জিনিসগুলো রিডিং স্কিলের প্রশ্নে থাকতে পারে। 8টা প্রশ্ন থাকবে, 8টা থেকে কয়টার উত্তর করতে হয়? 5টা, 5টাতে 50 মার্ক। বুঝতে পারছেন? তাহলে আমরা যখন এরপরে সব ক্লাস আমাদের প্রাইভেট ব্যাচে হবে, সেইখানে রিডিং স্কিলের ক্লাসটা হবে। তাহলে কি আজকের মতো শেষ করব? তবে আজকের মতো শেষ করার আগে আপনাদের আমি বলি, আগামীকালকের জন্য হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে কি ফ্যাক্টস, নোটটা দিয়ে দিব, কি ফ্যাক্টস থাকবে, তারপরে থাকবে হচ্ছে সামারি, সামারি, এরপরে হচ্ছে আপনাদের হোমওয়ার্কে থাকবে হচ্ছে ভোকাবুলারি, ওয়ার্ড গুলো বলে দিছি না? জি ভাইয়া। ভোকাবুলারি, তারপরে আপনাদের এখানে হোমওয়ার্ক থাকবে হচ্ছে রাইম স্কিম, রাইম স্কিম, এরপরে থাকবে স্ক্যান, স্ক্যান পড়াই দিছি না 2টা লাইন, এখন বাকি 12টা লাইন অর্থাৎ পুরো 14টা লাইনের স্ক্যান করবেন, ঠিক আছে? জি ভাইয়া, ইনশাআল্লাহ। এইগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর পিডিএফ এর মধ্যে ফিগার অফ স্পিচটা আছে, ওটা ইগনোর করেন, আমরা রিডিং স্কিল যেদিন পড়বো সেখানে ফিগার অফ স্পিচ গুলো করে ফেলবো। ক্লিয়ার হুমায়রা আপু? আর ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড করা হবে, চাইলে আপনি ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আজকের মতো শেষ করি, টাটা বাই বাই। আপনারা জি বলেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া এবিসি বুকটা রেফারেন্স
বুক হিসেবে কিনবো, আর হচ্ছে অক্সফোর্ড যে একটা ডিকশনারি আছে ওইটা কি কিনা লাগবে? এখন আর মানে দরকার নেই। রেফারেন্স বুক হিসেবে আপনি ডিকশনারি এবিসি বইটাই কিনবো না? ডিকশনারি গুলো নিজের শেখার জন্য। আমি বলি আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের সিলেবাসটা এমন, আমাদের এখানে কোনো ধরনের গ্রামার ওইরকম বিস্তারিত শেখা হয় না। তো নিজে থেকে জানার জন্য আপনাকে গ্রামার পড়তে হবে, নিজে থেকে জানার জন্য আপনাকে ভোকাবুলারি ডিকশনারি থেকে পড়তে পারেন, এই জন্য কিনতে বলে। এখন আপনি যখন ফার্স্ট ইয়ারে পড়তেছেন, সময়টা এখন এমন পর্যায়ে এসে গেছেন যে এখন আর বাইরের পড়ার সময় নাই। ফার্স্ট ইয়ারের শুরু থেকে ভর্তি হওয়ার পর থেকে কয়েকটা বিষয়ে ফোকাস করা উচিত ছিল আপনাদের। একাডেমিক পড়ার পাশাপাশি স্পোকেনে উন্নতি করা শুরু করা উচিত ছিল। দ্বিতীয়ত গ্রামারটা আপনার ক্লিয়ার করা উচিত ছিল। তৃতীয়ত ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার করা উচিত ছিল। ধাপে ধাপে, যেহেতু এখন সময়ে সংকীর্ণতায় চলে আসছে, একাডেমিকটার উপরেই গুরুত্ব দেন। ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হওয়ার পরে পরে আপনাদের এই বিষয়গুলো একটু, এই স্কিল গুলো বাড়াবেন। কোনগুলো? স্পিকিং, ফ্রি হ্যান্ড রাইটিং, গ্রামাটিক্যাল প্র্যাকটিস গুলো, এগুলো নিজে থেকে বাড়াবেন। আর ভোকাবুলারির তো বিকল্প নেই। এখানে আপনাকে কেউ স্পিকিং শেখাবে না, কেউ গ্রামার পড়াই শেখাবে না, কেউ আপনাকে হচ্ছে কিভাবে লিখতে হয় এটা কেউ শেখাবে না, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিংটা কেউ শেখাবে না। এগুলো নিজেকে শিখতে হবে। কিভাবে? এই যে হোমওয়ার্ক গুলো করতেছেন গ্রুপে, হোমওয়ার্ক গুলো করতে থাকেন, দেখবেন একটা সময় আপনি শিখে গেছেন। এইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং হবে। কারণ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য, ভালো করার জন্য কি দরকার? আপনার সেন্টেন্স মেকিং করতে শেখা দরকার। সেন্টেন্স মেকিং কিভাবে শিখবেন? স্পিকিং জানলে আপনার হয়ে যাবে। সেন্টেন্স মেকিং থেকে স্পিকিংটাও হয়ে যায়। তারপরে দিকে আপনার যদি গ্রামার ভালো থাকে, টেন্স ভালো বুঝেন, সেন্টেন্স ভালো বুঝেন, তাহলে দেখবেন যে আপনি, বা ন্যারেশন, বিশেষ করে ভয়েসটা কিভাবে কথায় ব্যবহার হচ্ছে, এই জিনিসগুলো যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে, আপনি যদি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এগুলো কাজে লাগাইতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এগুলোতে সমস্যা কাটায় উঠবে। বুঝেছেন? জি ভাইয়া। আর যদি হচ্ছে কেউ চান যে ভাইয়া গ্রামার বেসিক গুলো আমার দুর্বল আছে, আমি শিখতে চাই, তাহলে আমাদের গ্রামারের একটা ব্যাচ আছে যেটাতে আনলিমিটেড ক্লাস হয়। ফি নেওয়া হয়েছে মাত্র 400 টাকা। 400 টাকায় আপনি আপনার স্টুডেন্ট লাইফে যতদিন গ্রামার ক্লাস হবে আমাদের ওই গ্রুপের মধ্যেই হবে। চাইলে আপনি সেই কোর্সটাও ধীরে ধীরে করতে পারেন। এখানে একেবারে জিরো থেকে শুরু করা হয়েছে। জেন্ডার, নাম্বার, সেন্টেন্স থেকে শুরু করে পার্ট অফ স্পিচ সবকিছুই পড়ানো হচ্ছে। তবে ওটা খুব ধীরে ধীরে হবে, একবারে আপনাকে চাপ দিয়ে পড়ানো হবে এমনটা না। মানে ক্লাসগুলো কিছু সময় পর পর নেওয়া হয়। ঠিক আছে? কয়টা ক্লাস হয়েছে এখানে? ওখানে মনে হয় 15-16টার মতো ক্লাস হয়েছে। ওখানে মাসে 4-5টা, 5-6টা বা 7টা-8টা এরকম করে ক্লাস হবে। ঠিক আছে? তো এখন আমি যেটা বলবো যে আপনাদের এই ক্লাসগুলোতে জয়েন করা উচিত। যারা এখনো পেইড ব্যাচে নাই, আমি বলবো যে আপনাদের ক্লাসগুলো করা উচিত। পাশাপাশি আমাদেরকে আপনাদের অনেক বন্ধু বান্ধবীরাও চেনে না, চারদিকে ঘোরাফেরা না করে আমার মনে হয় তাদেরকেও আমাদের ব্যাপারে যদি আপনারা জানান, আমার বিশ্বাস তারাও উপকৃত হবে। আজকে যারা ক্লাস করলেন, ক্লাস কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি এতটুকু বলবো যে আজকের ক্লাস আপনাদের কেমন লাগছে, আমাদের যে পাবলিক গ্রুপটা আছে একটু সবাই সেখানে আপনাদের অনুভূতি প্রকাশ করবেন। আপনাদের সেই অনুভূতি থেকে আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের ব্যাচমেট যারা অন্যরা আমাদের এই গ্রুপে আছে, তারাও দেখুক, যে তাদের জানা উচিত যে আমাদের ক্লাসগুলো কিভাবে হয়, ক্লাসগুলো আপনারা কিভাবে বুঝেন, বুঝতে পারেন কিনা, এই জিনিসটা তাদেরও জানা উচিত। তো আপনারা যদি ছোট্ট করে অনুভূতিগুলো প্রকাশ করেন পোস্ট করার মাধ্যমে আমাদের পাবলিক গ্রুপটাতে, তাহলে তারাও জানতে পারবে। এবং আপনাদের সেই অনুভূতি প্রকাশের পোস্টগুলো দেখে আমরাও অনুপ্রাণিত হই, আমাদেরও ভালো লাগে। আপনাকে নিয়ে যখন কেউ কিছু বলবে, সেটা ভালো হোক খারাপ হোক, খারাপ হলে নিজেকে শুধরায় নেওয়া যায়, ভালো হলে সেটা থেকে আরো অনুপ্রেরণা নেওয়া যায়, তাই না? বুঝেছেন ভাইয়া? আর যে কোনো সমস্যায় আমাকে নক করতে পারেন আমার ফেসবুক আইডিতে বা আমাদের এই পেজের মধ্যে, যে ভাই আমি এই জিনিসটা বুঝি না, একটু বুঝাই দিবেন, বলবেন, আপনি সলিউশন পাবেন। আপনি আমাদের পেইড ব্যাচে থাকেন বা না থাকেন সেটা ফ্যাক্ট না। আপনার সমস্যা থাকলে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমাদেরকে জানাবেন। আপনি পেইড ব্যাচে থাকলেও উত্তর সলিউশন পাবেন, না থাকলেও সলিউশন পাবেন। ঠিক আছে? ওকে,
আর আগামীকাল সেকেন্ড ক্লাস হবে, আগামীকাল সেকেন্ড ক্লাসে ভাইয়া প্রাইভেট এই এই ক্লাসটা কোথায় পাবো, মানে রেকর্ড কোথা থেকে শেয়ার করবো, পাইতেছি আপনি না তো। আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন? জি ভাইয়া। সেই মেসেঞ্জার গ্রুপে দেখেন ক্লাসের লিংকটা দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করেন, দেখবেন আমাদের পেজের মধ্যে চলে যাবেন। অথবা আমি কিছুক্ষণ পরে বা ক্লাসটা শেষ করে আপনাদের বা হুমায়রা আপু হচ্ছে পেজের লিংকটা সবগুলো গ্রুপে দিয়ে দিবে, ক্লাসের লিংকটা আবার। ঠিক আছে? ঠিক আছে আমাদের এই ভাইয়া। পেজের মধ্যে ক্লাসগুলো পাবেন, ইউটিউবের মধ্যে পাবেন। ক্লাসটাকে শেয়ার করে রাখবেন, তাহলে আপনি খুঁজে পেতে সহজ হবে। না হলে হচ্ছে ক্লাস অনেক নিচে পড়ে যাবে, আপনি আর খুঁজে পাবেন না। এজন্য শেয়ার করে রাখবেন, খুঁজে পাবেন। তাহলে আজকের মতো শেষ করি, অনেক সময় নিছি, জানি অনেকে বিরক্ত হয়ে গেছেন। 8:30 থেকে 10:30, 2 ঘন্টা। আর এমনও কেউ আছেন যারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন, আপনি বুঝতেই পারেন নাই 2 ঘন্টা কোন দিক দিয়ে গেছে। সত্য বলছি? জি ভাইয়া, সেটাই। জি ভাইয়া। কারো কারো জীবনের, যারা প্রথম ক্লাস করছেন অনলাইনে, কারো কারো জীবনের এটাই প্রথম যে ভাই 2 ঘন্টা ধরে অনলাইনে ক্লাস করছি। এটাও অনেকের জীবনের ক্ষেত্রে প্রথম। না ভাইয়া, আমার অনেক, একটা না 8 ঘন্টাও আছে রেকর্ড। সেটা হয়তো আপনি আপনার স্কিল বাড়ানোর ক্ষেত্রে করতে পারেন, কিন্তু একাডেমিক ক্লাস এতক্ষণ ধরে আমার মনে হয় না যে কোথাও করা হয়েছে। ভাইয়া আমাদের করানো হয়েছে ম্যারাথন ক্লাস। আচ্ছা, সেটা হইতে পারে, কিন্তু আমরা এতক্ষণ ধরে ক্লাস আবার নিই না। এতক্ষণ ধরে ক্লাস করলে ওটা মাথা থাকবে না। 2 ঘন্টায় ক্লাস নেওয়া ঠিক না, কিন্তু আরো টপিক বেঁচেই আছে। তো এখন বিষয় হচ্ছে একটা টপিক নিয়ে এতক্ষণ আলোচনা খুব কঠিন, এবং এখান থেকে খুঁটিনাটি সব বিষয় আপনাদের জানানো হয়েছে। বাকি আরো কিছু জিনিস আছে যেটা আমরা হচ্ছে রিডিং স্কিল ক্লাসটাতে পেয়ে যাব। তো একটা কবিতা আমার যতটা সময় লাগে, আপনি যদি ঠিক মতো একটা কবিতা শেষ করতে চান মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগে। এই জন্য 2টা ক্লাস হইলেই হয়ে যায়। এই জন্য রিডিং স্কিল একটা ক্লাস আছে, এখানে একটা ক্লাস করবো। এরপরে যাদের সমস্যা থাকে আমাকে নক করবেন, আমি বুঝাই দেবো মেসেজে। তাহলে ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই। আর যারা ক্লাসগুলোতে যুক্ত নাই, আপনি চাইলে যুক্ত হতে পারেন। আমাদের ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত ক্লাস চলমান, প্রত্যেকটা ব্যাচেরই ক্লাস আছে, গ্রামার বেজ আছে। এবং এখানে শুধু আমি একা ক্লাস নিই তা না, আমার সাথে আরো আপনাদের 2জন ভাইয়া আছে, যারা নতুন তারা হয়তো জানেন না। ওকে, টাটা, বাই বাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।